খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা যুক্ত হয়ে নেবেন। সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে কোনো সমস্যা থাকলে সেটা জানিয়ে ফেলবেন। আপনারা জানেন যে গতকালকে সারা ওয়ার্ল্ডে আপনার ফেসবুক যে ডাউন হয়ে গিয়েছিল, সেই কারণে আমাদের ক্লাসটা আমরা কন্টিনিউ করতে পারিনি। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকের ক্লাসটা আজকের ক্লাসটা ওপেন বা উন্মুক্ত আপনাদের সকলের জন্য। আপনারা ক্লাসটা শেয়ার দিবেন, যারা শেয়ার দিয়ে ডান লিখবেন। আমার মনে হয় আমার কথাগুলো শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার কথাগুলো শোনা যাচ্ছে স্পষ্টত। আপনারা অলরেডি যারা যুক্ত হয়েছেন তারা একটু জানিয়ে ফেলবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। আপনাদের মধ্য থেকে একজন বিজয়ী পেয়ে যাবেন। আমাদের যে স্পেশাল বার কাউন্সিলের যে স্পেশাল নোট আছে প্রিলির, সেই স্পেশাল নোটটা পেয়ে যাবেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসে চলে যাব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আপনারা জানেন যে গতকালকেও একটা ক্লাস হয়েছিল এবং আজকেও একটা ক্লাস আছে। তো আপনারা যারা শেয়ার দিবেন তাদের মধ্য থেকে গতকালকে এবং আজকে দুইজনের দুটো নোট জয়ী হবেন এবং এই আজকের ক্লাস শেষে আমরা জানিয়ে দিব। আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে মেনশন করার অনুরোধ রইল, যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা অনেকে শেয়ার দিয়েছেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে সর্বশেষ যে আলোচনা ছিলাম সেই আলোচনার পর থেকে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা এখনও যুক্ত হতে পারেননি তারা খুব দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে নেবেন। যারা শেয়ার দিতে পারেননি, শেয়ার দেন নাই, তারা একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দেবেন, যেহেতু একটা উন্মুক্ত ক্লাস, যাতে গতকাল যারা যুক্ত হয়েছিল তারা যাতে যুক্ত হতে পারে। থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে গতকাল ক্লাস যেটা ছিল সেটার ধারাবাহিকতা আজকের ক্লাস। কমেন্ট করেছেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল জব্বার, উনি বলেছেন নোটটা পেয়েছেন। যারা পেয়েছেন তাদেরকে আবার পাওয়ার সুযোগ আছে, এটা পরের আলাপ। মামুন সাহেব ডান লিখেছেন, রুম্পা আপু তিনি যুক্ত হয়েছেন, তিনি এবং আপনারা যারা, হ্যাঁ অল ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে দেখেন, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তামাদিয়ানের বুস্টার ক্লাস বার কাউন্সিলের। দেখেন, গত ক্লাসে দেখেছিলাম যে বার কাউন্সিল আপনাকে কিছু ধাঁধায় ফেলতে চায়, সেই ধাঁধা থেকে উত্তরণের জন্য আপনাকে কি কি বিষয় বা কীভাবে কি বিষয়কে মাথায় রেখে আপনার প্রিপারেশনটা নিতে হবে সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে সেই কথার ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস শুরু করব। আপনারা এখনও যারা যুক্ত হতে পারেননি তারা যুক্ত হয়ে নেবেন। আপনারা আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী তাদেরকে মেনশন করার অনুরোধ রইল। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসে চলে যাই, আপনারা যুক্ত হন। ওকে, তাহলে দেখেন, সর্বশেষ ক্লাসে দেখেছিলাম যে বার কাউন্সিল চায় সবসময় যেটা হলো আপনারা একটা ধাঁধায় পড়েন এবং পরীক্ষার হলে যেহেতু সময় মাত্র 60 মিনিট, এই 60 মিনিটে বার কাউন্সিল প্রশ্নকর্তারা যত আপনাকে ধাঁধায় ফেলতে পারবে তাদের লাভ তত বেশি। লাভ বেশি হচ্ছে আপনারা তত পাস কম করবেন।
তো তারা চাই, টেন্ডেন্সি তাদের থাকে যে আপনারা যাতে পাস কম করেন। এবং আপনাদের যারা আইনজীবী হবেন, এই আইনজীবী হওয়ার জন্য প্রথম যে পার্টটা যেখান থেকে আপনাকে উতরে যেতে হবে সেটা হচ্ছে বার কাউন্সিল প্রিলি এক্সাম। এখন প্রিলি এক্সামে দেখা যায় যে পরীক্ষার যে লাস্ট 3-4টে এক্সামে যে প্যাটার্ন, এই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। এই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বার কাউন্সিল প্রিলি এক্সামের যে প্রশ্নধাঁধা, আমাদের মূল আলোচনা থাকবে আজকে প্রশ্নধাঁধা এবং এই প্রশ্নধাঁধা উত্তরণের জন্য আমরা কীভাবে প্রিপারেশনটা নিতে পারি। তাহলে দেখেন, গত ক্লাসে বলেছিলাম যে আমরা বার কাউন্সিলের যে 29টে ধারা আছে, এই 29টে ধারার মধ্যে মাত্র 18টা ধারা যদি মোটামুটি আমরা দেখি তাহলে আমাদের 100% প্রিপারেশন হয়ে যাবে, অর্থাৎ ধারাভিত্তিক ধারার যে প্রিপারেশনটা। আর 24টার মতো যদি আমরা আর্টিকেল মনে রাখি তাহলে আর্টিকেলের যে প্রিপারেশনটা বা তামাদি মেয়াদের যে প্রিপারেশনটা সেটা হয়ে যাবে। এর মধ্যে দেখেছিলাম 9টা আছে খুবই ইম্পর্টেন্ট, গত ক্লাসে এগুলো নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আর রিপিট করব না। আজকে যেখান থেকে রিপিট করব সেটা হচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলেছি যে বার কাউন্সিল কর্তৃপক্ষ সবসময় আপনাকে একটা ধাঁধায় ফেলানোর জন্য দেখবেন তারা বারবার প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ করতেছে, প্রিলিতেও চেঞ্জ করতেছে, রিটেনেও চেঞ্জ করছে। যেমন সর্বশেষ যে এক্সামটা ছিল সেই এক্সামে দেখা যায় যে আমাদের যে প্রশ্নকর্তারা আছেন বার কাউন্সিলের, তারা যে প্রশ্ন করেছেন এখানে প্রবলেমেটিক বেসড, অর্থাৎ প্রিলিতে এত বেশি প্রবলেমেটিক বেসড দেখা যায়, যেটাকে অনেকে সৃজনশীল প্রশ্ন বলেছিলেন, সেই প্রবলেমেটিক বেসড কোশ্চেনগুলো গত সর্বশেষ যে এক্সাম ছিল সেখানে নিয়ে এসেছে। তাহলে আমি একটু গত ক্লাসের মতো একটু দেখাই যে বার কাউন্সিল আপনাকে ধাঁধায় ফেলার জন্য কী কী প্যাটার্নের প্রশ্ন করে থাকে। দেখেন, তারা ইংরেজিতে কিছু টার্ম ব্যবহার করে প্রশ্ন করে আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য, যে আপনি যাতে একটু কনফিউজড হন এবং আপনাকে যত সময় ব্যয় করাতে পারবে বার কাউন্সিল কর্তৃপক্ষ, মানে আপনার টাইম তো 60 মিনিট, এখন 60 মিনিট কি আপনাকে একটা কঠিন প্রশ্ন দিয়ে সে যদি 3 মিনিট পার করে দিতে পারে তাহলে এটাই তার সফলতা। ঠিক আছে, তাহলে আমরা দেখি ইংরেজি টার্ম দিয়ে কিছু কোশ্চেন থাকে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য এক্সপ্লানেশন বা এই যে ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা থেকে কিছু প্রশ্ন থাকে। আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য প্রবলেমেটিক কিছু প্রশ্ন দিয়ে থাকে। আপনাকে ধাঁধায় ফেলানোর জন্য মূল কনসেপ্ট বা একটা ধারা পড়ে আপনি যে কনসেপ্টটা পাবেন সেই কনসেপচুয়াল কিছু প্রশ্ন দিয়ে থাকে। আপনাকে যাচাই করার জন্য তারা কি করে থাকে, যে উদাহরণ আছে সেই উদাহরণ থেকে তারা কোশ্চেন করে থাকে। আপনাকে একটু ধাঁধায় ফেলানোর জন্য বা আপনার জ্ঞানটাকে তারা যাচাই করার জন্য তারা কি করে থাকে, আপনার এক্সেপশন বা ব্যতিক্রম থাকে কিছু আইনের, সেই ব্যতিক্রম থেকে কিছু প্রশ্ন দিয়ে থাকে। তারপরে আমরা আইনের কিছু ডক্ট্রিন দেখতে পাই। ডক্ট্রিন, যেমন আজকে আমরা একটা ডক্ট্রিন, বেশ কয়েকটা ডক্ট্রিন দেখব, সেই ডক্ট্রিন দিয়েও প্রশ্ন বলতে করে থাকে। ঠিক আছে, তাহলে দেখেন যে বিষয়টা বলতেছিলাম যে আগের যে প্যাটার্নের প্রশ্ন হতো গদবাদা বলে থাকি আমরা, বা সাধারণ যে স্লট কোশ্চেন বলে থাকি, এইগুলো আর এখন এই যে লাস্ট 2-3টে এক্সামে দেখা যাচ্ছে যে এটা আর হচ্ছে না। তাহলে এখন আপনাকে যে প্রিপারেশনটা নিতে হবে সেই প্রিপারেশনটা নিতে হবে এই বিষয়গুলোকে মাথায় রেখে। এটা আপনার শুধুমাত্র যে সাবজেক্টটাই পড়েন না কেন বার কাউন্সিল প্রিপারেশনের জন্য এই কনসেপ্টগুলো বা এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে অগ্রসর হতে হবে। এখন এই বিষয়গুলো আমরা কোন ধারার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্ব দিব এটা আমরা একটু দেখি। তামাদি আইনেরটা আমরা দেখাবো। অলরেডি আমি তামাদি আইনের যেহেতু গত ক্লাসে আলোচনা করেছিলাম কিছুটা, অর্থাৎ আমরা তামাদি আইনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেছি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে অ্যাটলিস্ট যে বার কাউন্সিল প্রিলিতে। এরপরে আমরা তামাদি আইনের যে কোন কোন ধারাগুলো আমাদের দেখতে হবে এটা দেখেছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট ধারা কোনগুলো সেটাও নিয়ে আমরা কথা বলেছি। যদিও আপনারা আজকের ক্লাসে আমি সেই বিষয়গুলো নিয়ে একটু রিপিট করব, যেহেতু আপনারা অনেকে যারা গতকালকের ক্লাস করেননি। আমি বলেছিলাম যে তামাদি আইনের যে ব্যাপ্তিটা নিয়ে কথা বলেছিলাম, এখানে বলেছিলাম যে শিডিউল যে 1 আছে, এই শিডিউল 1 থেকে আমাদের 24 আর্টিকেল বা 24টা আর্টিকেল দেখলে আমাদের হবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা দেখলাম ধারা থেকে মোট 18টা ধারা আছে, এই 18টা মানে 29টা ধারার মধ্যে আমাদের 18টা ধারা, এর মধ্যে 9টা ধারা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। তাহলে দেখেন আমি একটু আবার লিখে দেব যে আমাদের বার কাউন্সিল প্রিলির জন্য ধারাগুলো, যে কোন কোন ধারাগুলো আপনি তামাদি আইনের দেখবেন। বলছিলাম সেকশন 2 দেখবেন, সেকশন 3 দেখবেন, সেকশন 4 দেখবেন, 5 দেখবেন, 6 দেখবেন, 8 দেখবেন, সেকশন 9 দেখবেন, সেকশন 11 দেখবেন, সেকশন 12 দেখবেন, সেকশন 14 দেখবেন, তারপর হচ্ছে সেকশন 16, সেকশন 18, 16 না 15 হবে, সেকশন 15, সেকশন 18, সেকশন 19, 20, সেকশন 22, সেকশন 24, সেকশন 26,
সেকশন 28 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এই যে 18টা ধারা, ঠিক আছে। তাহলে বলছিলাম যে এই 18টা ধারা আপনাকে মোটামুটি 18টা ধারা দেখলে আপনার তামাদি আইনের অন্য কোনো ধারা দেখার প্রয়োজন নাই। এখন এইগুলো আপনি কিভাবে দেখবেন? এর মধ্যে বলছিলাম যে 9টা ধারা খুব ইম্পর্টেন্ট। তাহলে সেই 9টা ধারা কি? সেকশন 2 প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেকশন 4 প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেকশন 9 প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেকশন 12 খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, তারপর হচ্ছে সেকশন 16 বলতে সেকশন 15, সেকশন 15 প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, সেকশন 19 খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সেকশন 24 খুব ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 সেকশন 28। এই যে 8টা ধারা বললাম, এর বাইরে যদি আপনি একটু দেখতে পারেন তাহলে আপনি যে ধারাটা দেখবেন সেটা হচ্ছে সেকশন 5। তাহলে এই 9টা ধারা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে নেক্সট পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে এটা বলেছিলাম। তাহলে এখন আমরা দেখব যে এই যে ধারাগুলো আমরা দেখব, এই ধারাগুলো আমরা এই যে প্যাটার্ন অর্থাৎ যে পরিবর্তন যে প্যাটার্ন হয়েছে বা যেখানে আপনাকে ধাঁধায় ফেলতে চাই সেটা উত্তরণের জন্য আমি একটু রিপিট করি যে গতকালকে ক্লাসটা সেকশন 2 এ বলছিলাম যে সেকশন 2 এ মাত্র 3টা সংখ্যা মনে রাখলে আপনার সেকশন 2 শেষ, এটার দেখার প্রয়োজন নাই। তাহলে এই সেকশন 2 এ বলছিলাম 3টা সংখ্যা, কোন কোন ধারার সংখ্যা বলছিলাম 2 এর 5, 2 এর 7 আর 2 এর 10, এই 3টা সংখ্যা এবং 3টা সংখ্যা আপনি কতটুকু দেখবেন সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা একটু এই ক্লাসটা ফলো করবেন এবং যেহেতু এটা উন্মুক্ত ক্লাস, আপনারা যারা শেয়ার দিয়েছেন তারা শেয়ার দিয়ে ডান লিখবেন কাইন্ডলি। এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসে আপনাদের জন্য নোট ফ্রি থাকে একটা। তো গত ক্লাসে এবং আজকের ক্লাসে যারা শেয়ার দিবেন, যারা ডান লিখবেন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজনকে আমরা একটা নোট ফ্রি দিব, গিফট দিব। আর আপনাদের যে সকল বন্ধু আছে যারা বার কাউন্সিল প্রিলি পরীক্ষার্থী আছে তাদেরকে একটু মেনশন দিবেন। আর এটা আমাদের বুস্টার প্যাকেজের ক্লাস। আপনারা যারা আজকের ক্লাস দেখে মানে ভর্তি হতে চান অথবা আজকের ক্লাসটাকে যাচাই ক্লাস হিসেবে নিয়ে আপনি আমাদের বুস্টার প্যাকেজে আপনি নোট পাবেন। আমাদের সর্বশেষ এক্সামে 74% কমন প্রাপ্ত নোট, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন 17টা, রিভিউ ক্লাস পাবেন 10টা, কুইজ টেস্ট পাবেন 10টা। এবং এই মার্চ মাসের মধ্যে আমাদের এই টোটাল যে প্যাকেজটা আছে, মানে টোটাল যে পড়াটা আছে সেটা মার্চ মাসের মধ্যে বেসিক পড়া শেষ হবে। এবং এটা একদম বেসিক থেকে পড়ানো হবে, একদম ধরে ধরে আপনার এই জায়গাটা এইখানে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা এখানে এইটা গুরুত্বপূর্ণ, এই আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে দেখেন, আমরা বলেছি যে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা কিভাবে আলোচনা করব। এরপর দেখেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 3। সেকশন 3 থেকে গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? সেকশন 3 থেকে আমাদের এইখানে একটা কনসেপ্ট বললাম যে কনসেপচুয়াল বিষয় থেকে প্রশ্ন আসে। তাহলে এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে আমরা বলে থাকি তামাদিতে বাড়িত। তাহলে আমরা দেখার চেষ্টা করছি তামাদিতে বাড়িত কিভাবে আসলো, কোথায় আসলো, সেকশন 3 কোন ক্ষেত্রে প্রয়োগ হয় সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা দেখছি সেকশন 3 সব কিছুর ক্ষেত্রে প্রয়োগ হয়, অর্থাৎ মামলার ক্ষেত্রে প্রয়োগ হয়, আবেদনের ক্ষেত্রে প্রয়োগ হয়, ঠিক আছে। মামলা, দরখাস্ত, আপিল, রিভিউ, রিভিশন সব ক্ষেত্রে সেকশন 3 প্রয়োগ হচ্ছে। এরপর আমরা দেখলাম যে পক্ষরা চাইলে তামাদি মেয়াদ বাড়াতে পারে না। তারপর আমরা দেখলাম সেকশন 3 এর মধ্যে যদি মামলা বাড়িতে হয় এটার ফলাফল কি, সেটাও আমরা গত ক্লাসে নিয়ে কথা বলেছি। এটার ফলাফল কি হবে? মামলা খারিজ হবে। কিভাবে খারিজ হবে এটা নিয়েও আমরা কথা বলেছি। এরপরে দেখলাম যে চুক্তির বিরুদ্ধে যে তামাদি আইন প্রয়োগযোগ্য এই কনসেপ্টটা কোথায় আছে। এগুলো কিন্তু সব কনসেপচুয়াল বিষয়, সব কিছু কিন্তু আপনার এই সেকশনে বলা নাই। কিন্তু এখন দেখেন, আগে একসময় ধারাভিত্তিক প্রশ্ন আসতো যে এটা কত ধারায় আছে, এটা কোন ধারায় আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলি ধারামার্কা কোশ্চেন। তাহলে এখন আর সেই ধারামার্কা কোশ্চেন আসে না। এখন আপনাকে তারা একটু যাচাই করতে চায় যে আসলেই আপনি যে এসেছেন বা আসলেই যে আপনি জানেন এই বিষয়টা কি করতে চায়, আপনাকে একটু যাচাই করতে চায়, ঠিক আছে। তাহলে দেখেন, এরপর দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 5, সেকশন 4। সেকশন 4-এ বলেছিলাম যে এটা হচ্ছে আদালত বন্ধ থাকার ফলাফল। তাহলে আদালত যদি বন্ধ থাকে তাহলে এটার ফলাফল কি হবে? এইখানে আমরা দেখেছিলাম যে আদালত বন্ধ আছে, কিন্তু আদালতে ধরেন আদালতের কোনো একজন বিচারক তিনি নাই, কিন্তু তার কার্যক্রম চলতেছে, তাহলে আদালত বন্ধ কিন্তু বলা যাবে না, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এর মধ্যে আমাদের জানেন যে গতকালকে সারা ওয়ার্ল্ডে ফেসবুক ডাউন হয়ে গেছিল হঠাৎ, এই কারণে আমরা সামনে অগ্রসর হতে পারিনি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, তাহলে একটু অ্যাট এ গ্লান্স খুব সংক্ষেপে গত ক্লাসে আমরা কি কি বিষয় দেখেছি সেটা বলেছি। তাহলে আজকে আমরা দেখার চেষ্টা করব সেকশন 5 থেকে। তাহলে দেখেন, আমরা আগেই বলেছি যে আমরা মাথায় রাখবো কি, যে এখন যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন আমাদের মাথায় রেখে তারপর একটা সেকশন বেসিস আলোচনা করতে হবে, ঠিক আছে।
আগের মতো এই যে সেকশনে কি আছে এইটা হুবহু পড়ে গেল, এখন আর হচ্ছে না, কারণ এটার ভিতরে অনেক কনসেপ্ট আছে, এটার ভিতরে ডক্ট্রিন আছে, এটার ভিতরে এক্সেপশন আছে। এই বিষয়গুলো যে পর্যন্ত আপনি মাথায় না নিতে পারবেন সে পর্যন্ত আপনি আসলে ধরেন আপনি চাইলে সবাই বেয়ার এক করে পাশ করে যেত, কিন্তু এর বাইরেও আপনাকে কি করতে হবে, এর কনসেপ্টগুলো বা আপনার বেসিক কেমন সেটা সবসময় এই বার কাউন্সিল যারা এক্সাম কর্তারা আছেন তারা যাচাই বাছাই করেন। ওকে, যারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে ডান লিখবেন, থ্যাংক ইউ। আপনাদের কে কোথা থেকে যুক্ত হলেন সেটাও জানিয়ে দেবেন, আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে মেনশন দিবেন, ঠিক আছে। দেখেন এখন সেকশন 5 আমি বলছি যে ইংরেজি টার্ম থেকে প্রশ্ন থাকে। দেখেন সেকশন 5 থেকে ইংরেজি টার্ম কি থাকতে পারে, একটা ইংরেজি টার্ম থাকতে পারে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, এক্সটেনশন অফ পিরিয়ড। দেখেন এইটা একটু আপনারা এই যে বললাম যে এটা একটা ইংরেজি টার্ম দিয়ে এইভাবে কোশ্চেন থাকতে পারে, এটা আপনি কিভাবে জানবেন? আপনি সেকশন 5-এর যদি আপনাদের কাছে বেয়ার এক থাকে বা মূল লাইন থাকে, তাহলে সেকশন 5-এর একদম যে সেকশন 5-এর যে টাইটেলটা এখানে দেখেন, এখানে বলছে এক্সটেনশন অফ পিরিয়ড, extension of period of in certain cases। এখন দেখেন তামাদি আইনে যদি প্রশ্ন আসে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন। কেন কনফিউজড হবেন? যে এই 5-এ যেভাবে টাইমটি এক্সটেন্ড হচ্ছে, আবার 14 ধারায় দেখা যায় যে তামাদি মেয়াদের যে নির্ধারিত মেয়াদটা বাদ দিয়েও তামাদি মেয়াদটা কিন্তু একটা এক্সটেন্ড হওয়ার সুযোগ আছে, ঠিক আছে। আবার আপনি 8 ধারায় দেখবেন যে যদি এই যে সেকশন 6-এর মধ্যে যারা পড়ে তাদের যে টাইমটা 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়, তাহলে এই অনেক জায়গায় কিন্তু এক্সটেনশন আছে। তাহলে আপনি যদি এক্সাক্ট এই শব্দটা না জানেন যে এইটা কোথায় আছে, তাহলে যদি আপনাকে এইভাবে তুলে দিয়ে বলা হয় যে এটা কোন ধারার কনসেপ্ট বা কোন ধারায় এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে, তাহলে কিন্তু আপনি কি করবেন, ঝামেলায় পড়ে যাবেন। এরপর দেখেন এখান থেকে ইংরেজি টার্ম দিয়ে আর একটা বিষয় দেখতে হবে আমাদের, এটাকে বলা হয় কন্টিনিউশন অফ ডিলে। এটাকে আমরা বলে থাকি বিলম্ব মওকুফ। তাহলে দেখেন বিলম্ব মওকুফের কনসেপ্ট এবং এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস দুইটাই এই সেকশন 5-এ, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে সেকশন 5 দেখলাম, এই সেকশন 5 এটা আপনারা সবাই জানেন যে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। সেকশন 5 আমরা জানি যে এই তামাদি আইনে 5টা ক্ষেত্রের কথা বলেছে। দেখেন এখানে বলা হয়েছে সেকশন 5 আপিলের ক্ষেত্রে প্রয়োগ হবে, আপিলের অনুমতির ক্ষেত্রে প্রয়োগ হবে। তৃতীয় নম্বর বলেছে এটা রিভিউয়ের ক্ষেত্রে প্রয়োগ হবে। চতুর্থত বলেছে এটা রিভিশনের ক্ষেত্রে প্রয়োগ হবে। পঞ্চমত বলেছে অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে প্রয়োগ হবে, ঠিক আছে। তাহলে দেখেন এই 5টা ক্ষেত্রে এটার প্রয়োগযোগ্যতা সেকশন 5-এ বলেছে। এখন এখানে কিন্তু মূল মামলার কথা বলে নাই, তাহলে এই 5টার বাইরে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি বলবো যে এই তামাদি আইনের 5 দ্বারা প্রয়োগ হবে না, ঠিক আছে। তাহলে এইটা আসতে পারে যে তামাদি আইনের প্রয়োগ ক্ষেত্রে বা 5 দ্বারার প্রয়োগ ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, এটা আমাদের জানতে হবে সেকশন 5 থেকে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে সেকশন 5-এ একটা শব্দ ব্যবহার করেছে যে এইটাকে চাইলে যে কোনো সময় প্রয়োগ করতে পারবে না, এখানে একটা শব্দ ব্যবহার করেছে যেটাকে বলা হয় সাফিসিয়েন্ট কজ। দেখেন শব্দটা ব্যবহার করেছে সাফিসিয়েন্ট কজ। এখানে এই সাফিসিয়েন্ট কজের শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট কারণ, ঠিক আছে। তাহলে যথেষ্ট কারণ যদি থাকে তাহলে এই সেকশন 5 প্রয়োগ করা যায়। এখন যখন আমি বলবো যথেষ্ট কারণ, এই সেকশন 5-এ যথেষ্ট কারণের কোনো ব্যাখ্যা করা হয় নাই, তবে আমাদের এইটা হচ্ছে, তাহলে দেখলাম ইংরেজি টার্ম এইটা মনে রাখতে হবে, প্রয়োগ ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে। সাফিসিয়েন্ট কজটা কি? সাফিসিয়েন্ট কজ সহজভাবে বোঝার জন্য একটা বিষয় মাথায় রাখবেন যে সাফিসিয়েন্ট কজ এটা ঘটনা সংক্রান্ত প্রশ্ন। তাহলে সাফিসিয়েন্ট কজ এটা কি সবসময় ঘটনার সাথে সম্পৃক্ত থাকবে, এটা আইনের কোনো বিষয়বস্তু না। ঠিক আছে, তাহলে সাফিসিয়েন্ট কজ ঘটনাগত যদি কোনো বিষয়বস্তু থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র সাফিসিয়েন্ট কজ প্রযোজ্য হবে, আইনের বিষয়ে সাফিসিয়েন্ট কজ প্রযোজ্য হবে না। এখন এই 5 ধারার যিনি সুযোগ নিতে চান তিনি আসলে কে সুযোগটা নেবেন 5 ধারার? দেখেন
আমরা বলেছি সেকশন 3 বলছে তামাদিতে বারিত নির্ধারিত যে তামাদি মেয়াদ আছে এরপরে যদি কেউ মামলা আবেদন বা অ্যাপ্লিকেশন করে সেটা কি হয়ে যাবে, তামাদিতে বারিত হবে, মামলা অ্যাপ্লিকেশন বা আবেদনটা খারিজ হয়ে যাবে। এখন সেকশন 5 বলছে এই যে 5টা ক্ষেত্র, এই 5টা ক্ষেত্রে আপনার যদি তামাদি মেয়াদটা অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি কি করতে পারবেন, এই মেয়াদটা এক্সটেনশনের একটা সুযোগ আছে, কন্টিনিউশন অফ ডিলে বা বিলম্ব মওকুফের একটা সুযোগ আছে। সেইটা কি, এই মেয়াদটা যদি আপনার অতিবাহিত হয়ে যায় তারপর যদি আপনার সাফিসিয়েন্ট কজ দেখাতে পারেন, অর্থাৎ যথেষ্ট কারণ দেখাতে পারেন বা যথোপযুক্ত কারণ দেখাতে পারেন, সেই যথোপযুক্ত কারণের উপর ভিত্তি করে আপনার এই মেয়াদটাকে এক্সটেনশন করা যাবে। তাহলে এই মেয়াদটাকে এক্সটেনশন কে করবে, এই মেয়াদটাকে এক্সটেনশন করবে আদালত। তাহলে আমি যখন বলবো আদালত এটা করবে এবং আদালতকে আপনার সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে, দ্যাট মিনস এখানে আদালতের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আছে। তাহলে আমি যদি বলি নিচের কোন ধারায় আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করবে, আমি যদি বলি সেকশন 5 ক্ষেত্রে, 3 ক্ষেত্রে, আমি যদি বলি সেকশন 4 ক্ষেত্রে, আমি যদি বলি সেকশন 5 ক্ষেত্রে, নাকি সেকশন 14 ক্ষেত্রে, তাহলে আপনার স্বেচ্ছাধীন ক্ষমতা আদালত কোন ধারার ক্ষেত্রে প্রয়োগ করবে, এই সেকশন 5 ক্ষেত্রে প্রয়োগ করবে। এখন সাফিসিয়েন্ট কজটা কি এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন সাফিসিয়েন্ট কজ আমরা এক কথায় বলছি এটা ঘটনার সাথে সম্পৃক্ত, এটা আইনের বিষয়বস্তু না। অর্থাৎ আপনি যদি ধরেন একটা আইন পরিবর্তন হয়েছে, আপনি এসে বললেন যে আগে তামাদি মেয়াদ ছিল 60 দিন, এখন হচ্ছে 20 দিন আইনে বলেছে। এখন আপনি এসে বললেন আমি তো আসলে এটা জানি না যে আইনটা পরিবর্তন হয়েছে, আমি তো আগে জানতাম 60 দিন, তাহলে আমাকে 60 দিন সময় দেন। আদালত কি এটা দিবে? ধরেন একটা আইন হয়েছে, এই আইনে বলেছে যে এই তামাদি আইনে বলেছে যে অ্যাপ্লিকেশনের মেয়াদ হচ্ছে ধরেন 20 দিন, যেটা ধরেন 90 দিন ছিল সেটা 20 দিন করেছে, বা নতুন একটা আইন হয়ে একটা নতুন অ্যাপ্লিকেশনের মেয়াদ বলে দিয়েছে। আপনি বললেন আমি তো এটা জানি না, আমি এটা অবগত ছিলাম না। তাহলে এই যে কজগুলো, যেগুলো আইনের কোনো ত্রুটির কজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি এই দ্বারা সুযোগ পাবেন না। আপনার এটা দেখাতে হবে কি, যে বিষয়টা দেখাতে হবে এটা শুধুমাত্র ঘটনার সাথে সম্পৃক্ত বিষয় থাকবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এইটা রিটেনে বেশ কয়েকবার এসেছে যে সাফিসিয়েন্ট কজ কাকে বলে এবং সাফিসিয়েন্ট কজ কিসের উদাহরণ কিছু এসেছিল। তাহলে আমরা দেখি যথেষ্ট কারণ হিসেবে 5 ধারায় উচ্চ আদালতের কিছু সিদ্ধান্তে বলা হয়েছে এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া যাবে। তাহলে কোন বিষয়গুলো বিবেচনায় নেওয়া যাবে 5 ধারার ক্ষেত্রে? 5 ধারা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। বলছে এই ক্ষেত্রে যে বিষয়টা নেওয়া যাবে সেটা হচ্ছে আইনজীবী যদি অসুস্থ থাকে। ধরেন আইনজীবী অসুস্থ, ঠিক আছে, আইনজীবীর যদি কোনো ভুল থাকে, আইনজীবীর যে সহযোগী আছে যেটাকে আমরা মহরার বলি, এই মহরারের যদি কোনো ভুল থাকে, তারপর আপনি নিজে বা যিনি আবেদনকারী তিনি যদি অসুস্থ হন, তিনি যদি জেলে ইংরেজিতে লেখালাম, তিনি যদি হাজতে আটক থাকেন, তিনি যদি আপনার হচ্ছে ছুটি না পান, তারপর আদালতের যদি কর্মচারী কোনো ভুল করেন, তারপর হচ্ছে অন্যান্য কারণ, ধরেন যে বন্যা, খরা বা যেটাকে বলা হয় যে মহামারী, যেটা হচ্ছে দুর্বিপাক বা অন্যান্য কারণ বলতে পারি, অন্যান্য কারণ যেখানে যা পক্ষদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাহলে উচ্চ আদালতের রায় অনুযায়ী এই কারণগুলোকে আমরা বলছি এগুলো হচ্ছে সাফিসিয়েন্ট কজ। তাহলে আপনি যদি আবেদন বা আপিলের অনুমতি বা রিভিশন এইগুলো টাইম অতিবাহিত হয়ে যায়, তাহলে এই যে কোনো সাফিসিয়েন্ট কজ একটা দেখেই আপনি কি করতে পারবেন, এই সময়টাকে এক্সটেন্ড করতে পারবেন। এইটা বলছে 5 ধারায়। এখন দেখেন এইটার বাইরে আপনাকে আরো কিছু বিষয় প্রমাণ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে যে বিষয়টা প্রমাণ করতে হবে বা যে বিষয়টা দেখাতে হবে সেটা হচ্ছে আপনি যতদিন অতিবাহিত করেছেন প্রত্যেকটা দিনের ব্যাখ্যা থাকতে হবে। প্রত্যেক দিনের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যে আমি ধরেন আপনি 50 দিন অতিবাহিত হয়ে গেছে অলরেডি, তার মানে আপনাকে 50 দিনের ব্যাখ্যা দিতে হবে যে 50 দিন আমি এই দিন এইটাই ছিলাম, এই দিন এইটাই ছিলাম, এটা আপনাকে ব্যাখ্যা দিতে হবে। আপনি ধরেন অসুস্থ ছিলেন, আপনার 20 দিন অতিবাহিত হয়ে গেছে তামাদি মেয়াদ, আপনি দেখাচ্ছেন যে আপনি 20 দিন অসুস্থ ছিলেন, কিন্তু ব্যাখ্যা দিতে পারলেন 10 দিন অসুস্থতার, বাকি 10 দিন আপনি অসুস্থ ছিলেন না, তাহলে কিন্তু এই 5 ধারার বিষয়টা গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনি যতদিন অতিবাহিত করবেন সেই প্রত্যেকটা দিনের ব্যাখ্যা আপনাকে দিতে হবে এবং আপনাকে এর বাইরে আরেকটা বিষয় প্রমাণ করতে হবে যে এখানে আপনি এই যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কোনো ম্যালাফাইড ইন্টেনশন ছিল না, অর্থাৎ আপনার কোনো অবহেলা ছিল না, আপনার কোনো অসাধু উদ্দেশ্য ছিল না। তাহলে আপনার যদি অবহেলা বা অসাধু উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আপনাকে এই 5 ধারার যে বিলম্ব মওকুফ সেই বিলম্ব মওকুফের সুযোগ আপনাকে দিবে না। ঠিক আছে?
এখন যে বিষয়টা সেটা হলো এই, তাহলে আমরা দেখেন যে বললাম যে আমাদের যে বর্তমান যে প্রশ্ন প্যাটার্নে, সেই প্রশ্ন প্যাটার্নে আমরা দেখলাম প্রথমে ইংরেজি টার্ম দিয়ে কী আসতে পারে এটা থেকে, তারপর দেখলাম এটার প্রয়োগ ক্ষেত্রে কী আসতে পারে, তারপর দেখলাম এটার মূল বিষয়বস্তু কী, তারপর দেখলাম যথেষ্ট কারণগুলো বলতে কী বুঝায়, তারপর দেখলাম এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, এবং এটা যে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা সেটাও আমরা কথা বলেছি। এখন সেটা হচ্ছে দেখেন আমরা একটা উদাহরণ দিই, দেখি আপনারা হচ্ছে এই উদাহরণটার আর উত্তর কী করেন। হাইকোর্ট ডিভিশনের একটা নির্দেশনা ছিল বা একটা আদেশ, সেই আদেশ অনুযায়ী আপনি আপনার আপিলের তামাদি মেয়াদ গণনায় ভুল করলেন। এই কারণটা কি যথেষ্ট কারণ হবে? অর্থাৎ আমরা বললাম যে 5 ধারার সুযোগ পেতে হলে আপনাকে যথেষ্ট কারণ বলতে হবে, যে এই কারণটা যথেষ্ট কারণ, ঠিক আছে? তাহলে আপনাকে এই 5 ধারার সুযোগ নিতে হলে আপনাকে একটা যথেষ্ট কারণ দেখাতে হবে। এখন যে এই যে কোশ্চেনটা, এখান থেকে আপনারা জানেন যে আপনাদের যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা কি রকম আসে, আপনারা বলছি গতবার সৃজনশীল প্রশ্ন আসছে, প্রবলেমেটিক প্রশ্ন, সেইভাবে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে হাইকোর্ট একটা নির্দেশ দিল বা একটা আদেশ দিল যে তামাদি মেয়াদটা আপনি এইভাবে গণনা করবেন। আপনি কি করবেন যে আপিলের যে তামাদি মেয়াদটা আছে, আপনি একটা আপিল করতে চাইবেন, সেই মেয়াদ গণনার ক্ষেত্রে আপনি একটা ভুল করেছেন এই হাইকোর্টের আদেশের কারণে বা নির্দেশের কারণে, এটাকে কি আপনি যথেষ্ট কারণ হিসেবে দাঁড়া করাতে পারবেন কিনা। দেখেন এটা কি আসলে আইনগত ভুলের মধ্যে পড়ে কিনা। ঠিক আছে, আপনারা অ্যান্সার করে ফেলেন, এরপরে আমি অ্যান্সার দিব। এখন যে বিষয়টা সর্বশেষ 5 ধারা থেকে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই যে 5 ধারা আছে, এই 5 ধারা নিয়ম স্পেশাল আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হয় কিনা, অর্থাৎ 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিনা। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, এই দুইটার অ্যান্সার করে ফেলেন। যে 1 লিখেন, যদি হয় হবে, 2 লিখলে হবে। ঠিক আছে, যদি 2টা হয় তাহলে এই 2টা ইয়েস লিখলেও চলবে। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা জানেন যে কিছু বিশেষ আইন আছে। দেখেন আমরা একটা কথা বলি যে ফৌজদারি ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, কিন্তু ফৌজদারি আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য, ফৌজদারি রিভিশনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় বলি যে আমরা তাহলে এই যে 5 ধারা তো আপিল, রিভিউ, রিভিশন বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তাহলে এই 5 ধারা স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা। একজন বলছেন দুইটাই না বলছেন। আচ্ছা আপনারা কমেন্ট করে ফেলুন, আমরা তারপরে অ্যান্সার দিচ্ছি। আর এখনও যারা আপনারা শেয়ার দেন নাই, দ্রুত শেয়ার দিয়ে দিন, এবং শেয়ার দিয়ে আপনাদের মধ্য থেকে একজন বিজয়ী পেয়ে যাবেন। বার কাউন্সিল প্রিলি যে হ্যান্ড নোট আছে, আমাদের স্পেশাল হ্যান্ড নোট, এটা পেয়ে যাবেন ফ্রিতে, একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং আপনারা যারা আমাদের আজকের ক্লাস দেখে, আজকের ক্লাস হচ্ছে আমাদের বুস্টার নতুন প্যাকেজের একটি ক্লাস, এখানে এই বুস্টার প্যাকেজে আপনি নোট পাবেন, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন এই মার্চ মাসের মধ্যে। ঠিক আছে, মার্চ মাসের মধ্যে আমাদের টোটাল ক্লাস শেষ করা হবে, বেসিক ক্লাস, এবং এইভাবে বেসিক পড়ানো হবে শুরুতে। এরপরে আমরা রিভিউ ক্লাসে খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো পড়িয়ে ফেলবো, এরপরে আমরা রিভাইজ দিব, আমরা আপনাদের সাথে কুইজ নিব 10টা, আমরা মডেল টেস্ট নেব 17টা। অর্থাৎ আপনার এই যে আগামী 2 মাস বা 1.5 মাসের একটু বেশি সময় আছে, এর মধ্যে আপনাকে টোটাল প্রস্তুত করার দায়িত্ব এই বুস্টার প্যাকেজ নিবে। ঠিক আছে, সুতরাং আপনারা যারা আমাদের বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের যে কোশ্চেনটা করেছিলাম আপনারা অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। দেখেন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, এটার উত্তর হবে হ্যাঁ, এটা একটা যথেষ্ট কারণ। কেন এটা যথেষ্ট কারণ? দেখেন এই 5 ধারা একটা এক্সপ্লানেশন আছে, এই এক্সপ্লানেশনে বলছে হাইকোর্টের আদেশের মাধ্যমে আপনি যদি তামাদি মেয়াদ গণনায় ভুল করেন তাহলে এটা যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে, ওকে। দ্বিতীয় যে বিষয়টা বলছে সেটা হচ্ছে 5 ধারা স্পেশাল আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিনা। উত্তর হচ্ছে না, 5 ধারা স্পেশাল আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এখন দেখেন আমি এইটা কোথায় পেলাম যে 5 ধারা স্পেশাল আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যায় কিনা। এটা দেখেন 29-2 ধারায় বলা আছে, 29-2 ধারায় কিছু ধারার কথা বলা আছে, এই ধারাগুলো স্পেশাল আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। দেখেন কোন কোন ধারার কথা বলা আছে, বলছে 4 ধারা 9-18 ধারা এবং 22 ধারা। 4 ধারা 9-18 এবং 22 ধারা, এই ধারাগুলো যদি প্রয়োজন হয় তাহলে স্পেশাল আইনের ক্ষেত্রে বা স্পেশাল লয়ের ক্ষেত্রে, বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। কিন্তু অন্য ধারাগুলো দেখেন 5 ধারা এই ধারাগুলোর মধ্যে আছে না, যেহেতু 5 ধারা এই ধারাগুলোর মধ্যে নাই, সুতরাং 5 ধারায় অন্যান্য আইনের ক্ষেত্রে এই ধারাটা প্রয়োগ করার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে 5 ধারায় থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, কি কোশ্চেন আসতে পারে, কিভাবে প্রশ্ন হতে পারে, এটা আমরা দেখলাম। এখন আমরা তাহলে একটু সামনে অগ্রসর, এখন আমরা দেখব সেকশন 6। সেকশন 6 থেকে আমাদের যে
তামাদি আইনের যে আপনারা জানেন যে 10 নম্বর, এই প্রিলিতে যে 10 নম্বর, এই 10 নম্বরের মধ্যে অনেকবার সেকশন 6 থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। তাহলে এই যে 6 এর কনসেপ্টটা, এটাকে আমরা বলে থাকি লিগ্যাল ডিসেবিলিটি। 5 দ্বারা নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আপনারা যারা বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরও একটা বিষয়, আপনারা যারা অফলাইনে আছেন অর্থাৎ যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে আগামীকাল আমাদের বুস্টার প্যাকেজের ক্লাস আছে 28 তারিখে। আগামীকাল আপনারা চাইলে আমাদের বুস্টার প্যাকেজের ক্লাসে অফলাইনে যুক্ত হতে পারেন। সেটা হচ্ছে G21 নম্বর রুম RS হোম সেন্টারে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি 5 দ্বারা নিয়ে আলাপ শেষ করলাম। তাহলে এই বিষয়গুলো 5 দ্বারায় আপনাকে বিবেচনায় রাখতে হবে। এখন আমরা দেখি যে সেকশন 6 আমরা কি দেখব। সেকশন 6 যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেটাকে নিয়ে কথা বলেছে লিগ্যাল ডিসেবিলিটি। এখন লিগ্যাল ডিসেবিলিটি হলে আপনি কি কি সুবিধা পাবেন। তাহলে দেখেন, আমরা গতকালকে তামাদি আইনকে 5টা পার্টে বিভক্ত করেছিলাম, যে তামাদি আইনের ধারাগুলো 5টা পার্ট। তাহলে প্রথম বললাম যে প্রাথমিক পার্ট হচ্ছে সেকশন 5 পর্যন্ত আমরা প্রাথমিক অংশে বিভক্ত করেছিলাম। দ্বিতীয় অংশ যেটাকে বলেছিলাম সেটা বলেছিলাম দ্বিতীয় ভাগ বা আইনগত অপারগতা। ঠিক আছে, তাহলে এই যে আইনগত অক্ষমতা বা অপারগতা বললাম, যে এই আইনগত অপারগতা নিয়ে আমরা কথা বলবো সেকশন 6 থেকে 9 পর্যন্ত, এইটার মধ্যে আমরা রেখেছি। তাহলে দেখেন, এখন লিগ্যাল ডিসেবিলিটি হলে আপনি কি সুবিধা পাবেন এবং লিগ্যাল ডিসেবিলিটি কাকে বলে। এখানে লিগ্যাল ডিসেবিলিটি বিষয়ে যদি আমরা দেখি, তাহলে দেখি এখানে বলা হয়েছে নাবালক, পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন যিনি আছেন তাকে আমরা বলছি লিগ্যাল ডিসেবিলিটি। তাহলে নাবালক, পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন, এই ক্ষেত্রগুলোকে বললাম এরা হচ্ছে লিগ্যাল ডিসেবল। এখন এরা যদি লিগ্যাল ডিসেবল হয় তাহলে এই লিগ্যাল ডিসেবলটা কোন কোন সুযোগ পাবে বলছে, আমাদের আইনে যে তামাদি মেয়াদটা আছে, এই তামাদি মেয়াদ তাদের ক্ষেত্রে অতিবাহিত হবে না। কি হবে না? অতিবাহিত হবে না। অর্থাৎ তাদের ক্ষেত্রে তামাদি মেয়াদটা স্টপ থাকবে, শুধু অতিবাহিত হবে না, একটু মনে রাখেন, অতিবাহিত হবে না। তাহলে তাদের ক্ষেত্রে তামাদি মেয়াদ অতিবাহিত কখন হবে বলছে, তারা যখন সক্ষম হবেন, সক্ষমতা লাভ করবেন। তাহলে সক্ষমতা লাভ তারা কখন করবেন বলছে, সক্ষমতা লাভ এই যে নাবালক আছেন তিনি যখন সাবালকত্ব অর্জন করবেন তখন তিনি সক্ষমতা লাভ করবেন। যিনি পাগল আছেন তিনি যখন সুস্থ হবেন তখন সক্ষমতা লাভ করবেন। যিনি জড়বুদ্ধি সম্পন্ন আছেন তিনি যখন সঠিক বুদ্ধি সম্পন্ন হবেন তিনি তখন সক্ষমতা লাভ করবেন। তাহলে এই অক্ষম ব্যক্তিরা যখন সক্ষমতা লাভ করবে তখন থেকে তাদের তামাদি মেয়াদ কি হবে? অতিবাহিত শুরু হবে। দ্যাট মিনস এই যে আমরা সেকশন 3-এ দেখেছি তামাদিতে বাড়িত, সেই তামাদিতে বাড়িত নিয়মটা এই ক্ষেত্রে প্রয়োগ হয় না সেকশন 6-এর ক্ষেত্রে। এখন কথা হলো, তামাদিতে বাড়িতর মধ্যে তো আপিল ছিল, অ্যাপ্লিকেশন ছিল, অন্যান্য দরখাস্ত ছিল। তাহলে এইগুলোর ক্ষেত্রে কি প্রয়োগ হবে? সেকশন 6 দেখেন, সেকশন 6 শুধুমাত্র 2টা ক্ষেত্রে প্রয়োগযোগ্য। কয়টা ক্ষেত্রে প্রয়োগযোগ্য? 2টা ক্ষেত্রে। এক বলছে মূল মামলায় প্রয়োগযোগ্য। তাহলে সেকশন 6-এর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে আমরা একটু দেখি। সেকশন 6 2টা ক্ষেত্রে প্রয়োগ হবে। এক হবে মূল মামলা বা যেটাকে আমরা মূল মোকদ্দমা বলি। দ্বিতীয় নম্বর আরেকটা ক্ষেত্রে প্রয়োগ হবে, সেটা হচ্ছে ডিক্রি জারির যে দরখাস্ত আছে, এই ডিক্রি জারির দরখাস্ত। তাহলে একটা দরখাস্তর ক্ষেত্রে সেকশন 6 প্রয়োগযোগ্য, সেটা হচ্ছে ডিক্রি জারির দরখাস্ত আর মূল মামলায়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে, তাহলে আপিলের ক্ষেত্রে সেকশন 6 প্রয়োগযোগ্য না, রিভিউর ক্ষেত্রে সেকশন 6 প্রয়োগযোগ্য না, রিভিশনের ক্ষেত্রে সেকশন 6 প্রয়োগযোগ্য না, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে সেকশন 6 প্রয়োগযোগ্য না। ঠিক আছে, তাহলে দেখেন লিগ্যাল ডিসেবিলিটিতে এই ক্ষেত্রে শুধুমাত্র প্রয়োগযোগ্য হবে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যে বিষয়টা বলি যে যেহেতু আপনাদের এখন প্রবলেম বেসড কোশ্চেন আসে, বা যেটাকে আমরা গতবার বলেছি, আচ্ছা ঠিক আছে একটু আসতে বলাবো, সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে এইখান থেকে সেকশন 2 থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে সেকশন 2 থেকে কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আমরা কথা বলি। দেখেন, এই সেকশন 2 এর সৃজনশীল প্রশ্ন দেখার আগে আমরা একটা এক্সাম্পল দিব। এই এক্সাম্পলটার উদাহরণটার আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করবেন, এরপর আমি উত্তর দিব। দেখেন, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন একজন ব্যক্তিকে ধরি, এই ব্যক্তির নাম হচ্ছে এ। তাহলে ডিক্রি জারির দরখাস্তটা কি? ডিক্রি জারির দরখাস্তটা আপনি যদি আদালতের মাধ্যমে একটা ডিক্রি লাভ করেন, আপনারা জানেন দেওয়ানি মামলায় আপনি যে ডিক্রিটা লাভ করেছেন সেই ডিক্রিটা আপনাকে যদি প্রয়োগ করতে হয় বা কার্যকর করতে হয় তাহলে আদালতের মাধ্যমে একটা জারির দরখাস্ত করতে হয়।
তাহলে আপনি ডিগ্রি লাভ করে ডিগ্রি জারির দরখাস্ত আপনি 3 বছরের মধ্যে করতে পারবেন। এই যে দরখাস্তটা করেন এটাকে বলা হয় ডিগ্রি জারির দরখাস্ত, অর্থাৎ আপনি যে ডিগ্রিটা পেয়েছেন সেই ডিগ্রিটা জারির দরখাস্ত। বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। এ নামক একজন ব্যক্তি আছে, এই নামক যে ব্যক্তি আছেন ইনি মূলত হচ্ছে নাবালক। এখন নাবালক বলতে আমরা মেজরিটি অ্যাক্ট আছে, এই মেজরিটি অ্যাক্ট অনুযায়ী যার বয়স আপনার হচ্ছে 18 বছরের কম তাকে আমরা নাবালক বলে থাকি। এখন নাবালক, তাহলে নাবালক অবস্থায় তার যদি কোনো মামলা করার অধিকার তৈরি হয় বা ডিগ্রি জারি করার অধিকার তৈরি হয়, তাহলে এটা কি থাকবে? বলছে এটা অতিবাহিত হবে না। যখন তিনি সুস্থ হবেন বা যখন তিনি সাবালকত্ব অর্জন করবেন তখন থেকে অতিবাহিত হবে। এখন এই নাবালক অবস্থায় থাকা, তিনি ধরেন নাবালক অবস্থায় থাকার সময় তিনি আর পাগল হয়ে গেলেন, এই নাবালকত্ব থেকে তিনি সাবালক হতে পারতেন 10 বছর পরে। ধরেন তার বয়স 8 বছর, তাহলে 10 বছর পরে তিনি সাবালকত্ব অর্জন করতে পারবেন। যখন তার বয়স 16 তখন তিনি পাগল হলেন, তাহলে এই পাগল হওয়ার পরে তিনি সুস্থ হলেন আরও ধরেন 10 বছর পরে, অর্থাৎ টোটাল তার 20 বছর সময় লেগে গেল। এখন এই তামাদি মেয়াদটা যেটা বললাম সক্ষমতা লাভ করার পরে শুরু হবে, তাহলে এই তামাদি মেয়াদটা কি 20 বছর পরে শুরু হবে? অর্থাৎ তিনি কি এই সুবিধাটা 20 বছর পরে পাবেন, নাকি এই 10 বছর পর যিনি নাবালক থেকে সাবালকত্ব অর্জন করবেন এই 10 বছর পরে পাবেন? যদি 10 হয় উত্তর 10 লিখবেন কমেন্টে, যদি 20 হয় 20 লিখবেন। ঠিক আছে? ওকে, আপনারা অ্যান্সার করে ফেলুন। আপনারা যারা, আমরা বলেছি যে এটা আমাদের বুস্টার প্যাকেজের একটি ক্লাস, আপনারা আজকে ক্লাসটাকে মডেল ক্লাস বা যাচাই ক্লাস হিসেবে চিহ্নিত করতে পারেন। আমাদের যে বার কাউন্সিলের যে নতুন প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন সেইটাকে বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটা ধারার যে বিষয়গুলো আপনার পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছি এবং ইম্পর্টেন্ট ধারাগুলোর প্রথমে আমরা বেসিক পড়ার চেষ্টা করতেছি, এরপরে আমরা শর্ট এবং রিভিউ ক্লাসের মাধ্যমে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখব। এবং এই প্যাকেজে আপনি নোট, মডেল টেস্ট অর্থাৎ আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা যারা শেয়ার দেন নাই তারা শেয়ার দিয়ে ডান লিখতে পারেন। আপনারা আমাদের সর্বশেষ বার কাউন্সিল এক্সামে 74% কমন প্রাপ্ত যে নোটটা সেটা ফ্রিতে জিতে নেওয়ার একজনের সুযোগ পাবেন আজকে। গতকালকে একজন, আজকে একজন, আমরা ক্লাস শেষে জানিয়ে দেব। আপনারা যারা শেয়ার দিচ্ছেন শেয়ার দিয়ে ডান লিখবেন। আর শেয়ার দেওয়ার আর একটা সুবিধা হচ্ছে এই ক্লাসটা আপনি যেখানে শেয়ার দেবেন সেখানে থেকে যাবে, আপনার যদি কখনো দেখার প্রয়োজন হয় সেটা দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আপনারা সবাই বলেছেন 20 বছর, তাহলে আপনারা উত্তরটা পেরেছেন। এখন এইটা বলছে 7-2 বলছে কেউ যদি 2টি অপারগতায় পতিত হয়, তাহলে কি বলছে, সরি হ্যাঁ 6-2 বলছে কেউ যদি 2টি অপারগতায় পতিত হয় অথবা একটি অপারগতা শেষ হওয়ার পূর্বে অন্য একটি অপারগতায় পতিত হয়, তাহলে বলছে উভয় অপারগতা যে পর্যন্ত না দূরীভূত হবে সে পর্যন্ত তার ক্ষেত্রেই তামাদি মেয়াদটা কি থাকবে, শুরু হবে না। ঠিক আছে? তাহলে উভয় অপারগতা আপনার কি হবে, সেটা আপনার হচ্ছে দূর হতে হবে। তাহলে এই উভয় অপারগতা কত বছর পরে দূর হয়? 20 বছর পরে। ঠিক আছে? আচ্ছা, যারা শেয়ার ফাংশন পান না তারা হচ্ছে লিঙ্ক কপিটা, এই যে 3 ডট আছে এখানে প্রেস করে এই লিঙ্কটা কপি করে আপনি যে কোনো জায়গায় প্রেস করলে এটাকে শেয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আবারও বলি যে লিগ্যাল ডিসেবিলিটি আমরা দেখেছি, এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি। এ নামক একজন ব্যক্তি তিনি নাবালক ছিলেন, 10 বছর পরে উনি সাবালক হতেন। এই সাবালকত্ব অর্জন করার পূর্বেই তিনি আবার পাগল হয়ে গেলেন, তাহলে তার পাগল হয়ে ভালো হতে তার সময় লাগলো আরো 10 বছর। তাহলে এই তামাদি মেয়াদটা কতদিন পর্যন্ত আমরা স্থগিত রাখতে পারবো, অর্থাৎ কতদিন পর্যন্ত অতিবাহিত হবে না? তাহলে আমরা বলেছি 10 বছর পরে নাকি 20 বছর পরে, কারণ তিনি 10 বছর পরে সাবালক হবেন। আমরা বলছি অক্ষমতা দূরীভূত হলে তিনি মামলা করতে পারবেন, তাহলে দেখলাম আমরা 20 বছর পরে। কেন? কারণ 6-2 বলছে অপারগতা যদি একাধিক অপারগতা থাকে বা একটি অপারগতা শেষ হওয়ার পূর্বে যদি অন্য একটি অপারগতা আসে, তাহলে উভয় অপারগতা যে পর্যন্ত অতিবাহিত না হবে সে পর্যন্ত কি করবে না, এই মামলার তামাদি মেয়াদ শুরু হবে না। আর একটা বিষয়, এটা জাস্ট একটু সংক্ষেপে মনে রাখেন, এটা অত ইম্পর্টেন্ট না। 6-3 বলা হয়েছে যদি এটা মৃত্যু পর্যন্ত কার্যকর থাকে, ধরেন এই পাগল তিনি 20 বছর পরে সুস্থ হলেন না, তিনি মৃত্যু পর্যন্ত পাগল ছিলেন,
তাহলে যারা আইনত প্রতিনিধি তারা যে পর্যন্ত মামলা করার জন্য সক্ষমতা অর্জন না করবে সে পর্যন্ত তামাদি মেয়াদটা কি থাকবে, স্থগিত থাকবে। ঠিক আছে, আশা করি সেকশন 6 বুঝেছেন। তাহলে সেকশন 6 এখান থেকে ইংরেজি টার্ম আসলে লিগাল ডিসেবিলিটি নিয়ে কনসেপ্ট আসতে পারে। লিগাল ডিসেবিলিটি বলতে কি বোঝায় এটা আসতে পারে, কোন ক্ষেত্রে প্রয়োগ হয় সেটা আসতে পারে, এবং এখান থেকে দেখলাম আমরা যে প্রবলেম আসার সম্ভাবনা আছে, যেটা আমরা সৃজনশীল প্রশ্ন বা ফ্যাক্ট বেস প্রশ্ন বলি, সেই ফ্যাক্ট বেস প্রশ্ন কিভাবে আসতে পারে এটা আমরা দেখলাম। দেখেন সেকশন 7, তামাদি আইনের যে সকল ধারা থেকে প্রশ্ন এসেছে এর মধ্যে দেখেন এখানে ধারা 29টা, মাত্র 29টা। জুডিশিয়ারিতে 17টা, মানে তৃতীয় থেকে তো প্রশ্ন শুরু হয়েছে জুডিশিয়ারির, এখন 17তম শেষ হলো। আর আপনার বার কাউন্সিলের যে প্রশ্ন আসলো সেই বার কাউন্সিলের প্রশ্ন সপ্তম, এবার আপনারা বোধহয় সপ্তম না অষ্টম পরীক্ষাটা পাবেন, অষ্টম। এর মধ্যে সেকশন 7 থেকে কোনো কোশ্চেন আসে নাই। এখন এই 7 থেকে কোশ্চেন না আসার কারণ, এখান থেকে যদি আপনাকে কোশ্চেন করতে হয় তাহলে এখান থেকে একটা প্রবলেমেটিক কোশ্চেন করতে হয়, অথবা এইখান থেকে যদি আপনার কোশ্চেন করতে হয় তাহলে এটার একটু অপশনটাকে একটু ক্রিটিক্যাল করতে হয়। হয়তো এই কারণে এখন পর্যন্ত কোশ্চেন করে নাই, কিন্তু এখন যেহেতু একটু ক্রিটিক্যাল করতে চাচ্ছে 7টা একটু আমরা দেখি। সেকশন 7 যে বিষয়টা বলেছে এখানে আপনার শুধুমাত্র একটা বিষয় দেখলে চলবে। এই একটা বিষয় দেখার আগে আমরা একটা উদাহরণ দেখব, এই উদাহরণটা দেখলে আমরা বিষয়টা বুঝে যাব। দেখেন এই একটা ফার্ম আছে, একটা যৌথ ফার্ম। এই যৌথ ফার্মে কিছু ব্যক্তি আছে, যে ব্যক্তিরা হচ্ছে ব্যবসা করেন। তাহলে একটা যৌথ ফার্মে একাধিক ব্যক্তি থাকেন। হ্যাঁ, একটা কোশ্চেন এসেছে, এটার আমি উত্তর দেবো, আপনি একটু সামনে গেলেই পেয়ে যাবেন, সেকশন 9 পেয়ে যাবেন। তাহলে একটা যৌথ ফার্ম আছে, এই যৌথ ফার্মের অংশীদার হচ্ছে 3 জন। একজনের নাম হচ্ছে এ, একজনের নাম হচ্ছে বি, আর একজনের নাম হচ্ছে সি। এখন এই 3 জন যৌথ ফার্মের যে মালিক আছে এদের মধ্যে সি নামক একজন ব্যক্তি হচ্ছে পাগল হয়ে গেছে। হঠাৎ কি হয়েছে? পাগল। তাহলে দেখেন সেকশন 6 যে বিধানটা, এটা একটা বিষয় মনে রাখবেন, এটা শুধুমাত্র বাদী যে হবেন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। ঠিক আছে, তাহলে বাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। এখন এই একটা যৌথ ফার্মের একটা মামলা করার প্রয়োজন হলো। কি হলো? একটা মামলা করার প্রয়োজন হলো। তাহলে এদের মধ্যে একজন তো পাগল, তাহলে এরা কি 6 ধারা সুযোগ পাবে? অর্থাৎ তাদের তামাদি মেয়াদ কি অতিবাহিত হবে? অতিবাহিত হবে নাকি তাদের তামাদি মেয়াদ অতিবাহিত হবে না? অর্থাৎ তাদের তামাদি মেয়াদটা কি 6 ধারা সুযোগ পাবে নাকি অতিবাহিত হওয়া শুরু করবে? যেহেতু 2 জন ব্যক্তি কিন্তু সুস্থ আছে, 2 জন ব্যক্তি কম্পিটেন্ট বা যোগ্য বা মামলা করার উপযুক্ত ব্যক্তি আছে, একজন ব্যক্তি তিনি হচ্ছেন পাগল, যিনি 6 ধারা সুযোগটা পেতে পারেন। এখন এই ফার্মের একটা মামলা করা প্রয়োজন, তাহলে তাদের ক্ষেত্রে কি তামাদি মেয়াদ অতিবাহিত হবে নাকি হবে না? ঠিক আছে, কোশ্চেনের উত্তর করে ফেলেন, আপনার আগে চেষ্টা করেন। তাহলে একজন বলছেন 6 পাবে না, একজন বলছে হবে। ওকে, হবে যে একজনের দায়িত্ব বাকি 2 জন নিতে পারে। আচ্ছা, একজনের দায়িত্ব বাকি 2 জন নিতে পারে, একটা বলেছেন। ওকে, হ্যাঁ হবে, অতিবাহিত হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি অ্যান্সার করব। এর আগে আপনাদের বলবো, আপনারা যারা শেয়ার দেন না এখনো, দ্রুত লাইভটা শেয়ার দিয়ে ডান লিখবেন, আর যারা বুস্টার প্যাকেজে যুক্ত দিচ্ছেন তারা যোগাযোগ করবেন উপরের নাম্বারে। দেখেন এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটা আসলে হবে নাকি হবে না, এটা ডিপেন্ড করবে এই পরিস্থিতির উপর। এখানে এমন কোনো পরিস্থিতি বলা হয় নাই যেখানে আপনি অ্যাবসলিউটলি অ্যান্সার করবেন হবে বা হবে না। তাহলে এইটাই বুঝতে হবে, প্রশ্ন আসলে এইখান থেকে আসবে এবং এইটাই বুঝতে হবে। এখানে দেখতে হবে যে এই যে ব্যক্তি পাগল আছেন, অর্থাৎ যিনি ডিসেবল আছেন আইনের চোখে, এই ডিসেবল ব্যক্তির সম্মতির প্রয়োজন আছে কিনা। তাহলে কিসের সম্মতি? এই যে কোম্পানি আছে বা এই যে ফার্ম আছে, এটা দায়মুক্ত করার জন্য এটা সম্মতির প্রয়োজন আছে কিনা, দায়মুক্ত করার জন্য। যদি সম্মতি প্রয়োজন হয়, যদি সম্মতি প্রয়োজন হয় তাহলে তামাদি মেয়াদটা স্টপ থাকবে, অর্থাৎ অতিবাহিত হবে না। যদি সম্মতি প্রয়োজন না হয় তাহলে অতিবাহিত হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেল। তাহলে এইটা ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে এই যে ডিসেবল আছে, এই ডিসেবলের সম্মতিটার আপনার প্রয়োজন আছে কিনা, কোন ক্ষেত্রে সম্মতিটা প্রয়োজন আছে কিনা।
সম্মতিটা প্রয়োজন আছে কি না, কোন ক্ষেত্রে বলছে এই কোম্পানি বা এই যে ফার্ম আছে এই ফার্মের দায়মুক্ত করার জন্য। যদি দায়মুক্ত করার জন্য না সম্মতির প্রয়োজন হয় তাহলে তো আপনার এই তামাদি মেয়াদটা অতিবাহিত হওয়ার সুযোগ নেই, কারণ উনি যে পর্যন্ত কমপ্লেন্ট না হয়ে সম্মতি দিতে পারছেন না। কিন্তু যদি ওনার সম্মতি প্রয়োজন না হয় তাহলে এই তামাদি মেয়াদটা অতিবাহিত হবে, অর্থাৎ এই দুইজনারই মামলা করে দেওয়ার যে সময়টা আছে এটা অতিবাহিত হওয়া শুরু করবে। ক্লিয়ার কিনা দেখেন, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে এখানে যে বিষয়টা, যে মূল পয়েন্টটা সেটা হচ্ছে দায়মুক্ত করার জন্য সম্মতি লাগবে কি লাগবে না। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসুক বা প্রবলেম আসুক, আপনার এই জায়গাটা মার্ক করেন যে দায়মুক্ত করার জন্য সম্মতি লাগবে কি লাগবে না। যদি লাগে তাহলে কি হবে, অতিবাহিত হবে না, যদি না লাগে অতিবাহিত হবে, শেষ। এটা যদি বোঝা যায়, রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ধারা এবার যারা আপনারা রিটেন দেবেন খুব খুব গুরুত্বপূর্ণ এটা যদি বোঝা যায় তাহলে আমরা সেকশন 8-এ যাব। সেকশন 8 আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। না, এটা চুক্তির উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করবে আপনার যে এই যে ফার্মটা আছে সেই ফার্মটার প্যাটার্নটার উপর। ঠিক আছে, সেই আপনার যে দায় দায়িত্ব আছে সেই দায় দায়িত্বের উপর, বোঝা গেল? আপনাদের যে এখানে ক্লস আছে সেটার উপর, আপনার যে আছে না, এটাকে বলা হয় যে বিভিন্ন কোম্পানি আছে এদের মেমোরেন্ডাম অফ আর্টিকেল আছে, এইগুলো দেখে তারপর আপনাকে এটা ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা নির্ভর করে এটার উপর। এখন দেখেন সেকশন 8। সেকশন 8টা আমরা একটু অন্যভাবে জানবো। বেশ কিছু প্রচলিত বই আছে যেখানে আসলে এখানে ভুল বলা যায় না, মূলত হচ্ছে তারা কনসেপ্টটাকে আইডেন্টিফাই করতে পারে না। অনেক বইতে খুব বিখ্যাত বই আছে যে বইগুলো হচ্ছে এই কনসেপ্টটাকে আইডেন্টিফাই করতে পারে না। অর্থাৎ আপনাকে যখন কোনো বিষয় পড়তে হবে, ব্যাখ্যা করতে হবে, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেন টোটাল বিষয়টাই এমনভাবে ব্যাখ্যা করবেন যাতে হচ্ছে টোটাল বিষয়টাই কার্যকর হয়। আপনি এমনভাবে ব্যাখ্যা করলেন যেখানে মূল বিষয়বস্তুর সাথে উদাহরণের একটা কনফ্লিক্ট তৈরি হলো, উদাহরণের সাথে মূল বিষয়বস্তুর কনফ্লিক্ট তৈরি হলো, এক্সপ্লানেশনের সাথে মূল বিষয়বস্তুর কনফ্লিক্ট তৈরি হলো। এইভাবে যাতে না হয় এটাই হচ্ছে ব্যাখ্যার নীতি। কিন্তু আমাদের কিছু বই আছে প্রচলিত যেখানে আপনার ভুলভাবে ব্যাখ্যা আছে এই ধারাটা, সুতরাং এই ধারাটা একটু ভালোভাবে জানেন আজকে। আচ্ছা, 7 ধারার ক্ষেত্রে একটু মনে রাখবেন যে যিনি ডিসেবল আছেন ওই ব্যক্তির সম্মতির প্রয়োজন আছে কিনা দায়মুক্ত করার জন্য। যদি ওই ব্যক্তির সম্মতির প্রয়োজন হয় তাহলে কি হবে, তাহলে তামাদি মেয়াদটা অতিবাহিত হবে না। আর যদি ওই ব্যক্তির সম্মতির প্রয়োজন না হয় তাহলে তামাদি মেয়াদটা অতিবাহিত হওয়া শুরু করবে। আচ্ছা, আপনারা যারা অফলাইনে আমাদের ফিজিক্যাল ক্লাস যাচাই করতে চান, আগামীকালকে ক্লাস আছে RS হোম সেন্টারের G21 নম্বর রুমে। ঠিক আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন। শুক্র শনিবার ওখানে ক্লাস হয় অফলাইনে ঢাকার ফার্মগেটে, আর অনলাইনে তো আপনাদের এই প্যাকেজের ক্লাস হবে সপ্তাহে 5 দিন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই এবং মার্চ মাসের মধ্যে টোটাল বেসিক পড়া শেষ, তারপর আমরা রিভিশন দিব, রিভিউ দিব, আর হচ্ছে কুইজ টেস্ট, মডেল টেস্ট, এইগুলো নিব। ওকে, একটা কমপ্লিট প্যাকেজ থাকতেছে আপনাদের অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ ভালো প্রস্তুতির জন্য। দেখেন 8 ধারার যে বিষয়টা, 8 ধারায় 6 এবং 7-এর মেয়াদটাকে আপনি কিভাবে গণনা করবেন। আমি যখন লিখেছিলাম তখন একটা বিষয় বলছিলাম যে স্থগিত না, অতিবাহিত হবে না, এই শব্দটা এখানে ব্যবহার করার প্রয়োজন। তাহলে 8 ধারায় বলছে যে আপনি এই তামাদি মেয়াদটাকে 6 এবং 7 ধারায় যে সুবিধাটা দিল, এই সুবিধাপ্রাপ্ত তামাদি মেয়াদটাকে আপনি কিভাবে গণনা করবেন। তাহলে এই গণনার ক্ষেত্রে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে এই 6 এবং 7 ধারার কোনো কিছুই অগ্রকর অধিকার বলবতের মামলায় প্রযোজ্য না। তাহলে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য না? দেখেন আগে একটা দেখছি এটা বিবাদের ক্ষেত্রে প্রযোজ্য, বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, বিবাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন দেখলাম এই বিষয়টা অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে যদি আপনি অগ্রক্রয়ের মামলা করেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে আমরা বলছি সব মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অগ্রক্রয়ের মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন দ্বিতীয় যে বিষয়টা বলছে যে অপারগতার অবসানের পর অথবা মৃত্যুর পর ওই ধারাদয়ের কোনো কিছুই 3 বছরের বেশি তো বর্ধিত করছে বলে গণ্য হবে না। তাহলে দেখেন যখন আপনার অপারগতার অবসান হলো অথবা ওই ব্যক্তির যে বলছে মৃত্যুর পর, এগুলো কি হবে না, 3 বছরের বেশি বর্ধিত হবে না। তাহলে দেখেন এই তামাদি মেয়াদটা সর্বোচ্চ কতদিনের জন্য বর্ধিত হতে পারে? 3 বছরের জন্য বর্ধিত হতে পারে। এখন প্রিলির জন্য এতটুকু জানলেই চলবে, রিটেনের জন্য একটু ডিটেইল জানতে হবে। এই যে 3 বছর, এই 3 বছরটাকে আমরা কিভাবে কাউন্ট করবো এটা একটু শিখি। দেখেন অনেক বইতে বলেছে যে আমরা 3 বছরের জন্য বর্ধিত করে দেবো, তাহলে 6 মাসকে কি করবো, 3 বছর বানাই ফেলবো। ঠিক আছে, এটা আছে বিভিন্ন বইতে দেখবেন।
অনেক জায়গায় বলছে আমরা কি করব, যে যেটার 3 বছরের কম আছে সেটা সব 3 বছর বানাই ফেলবো, তামাদি মেয়াদ যেটার মূল তামাদি মেয়াদ 3 বছরের সব 3 বছর পর্যন্ত বাড়াইতে পারবো, আদালত বাড়াইতে পারবে। আসলে এইরকম সুযোগ নেই। তাহলে এই কনসেপ্টটা বুঝতে হলে আমাদের দুইটা কনসেপ্ট বুঝতে হবে, দুইটা বেসিক বিষয় দেখতে হবে। 1 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আপনি অপারগ ছিলেন, এই অপারগ থাকার সময় আপনার যে অধিকারটা তৈরি হলো, মনোযোগ দিবেন, আপনি অপারগ ছিলেন, আপনার অপারগের সময় আপনার যে অধিকারটা তৈরি হলো, এই অধিকারের জন্য মামলা করার আপনার তামাদি মেয়াদ, মূল তামাদি মেয়াদ 3 বছরের বেশি ছিল কিনা, 3 বছরের বেশি ছিল কিনা, এটা আপনাকে প্রথম লক্ষ্য করতে হবে। দ্বিতীয় আরেকটা সূত্র আপনাকে লক্ষ্য করতে হবে, যে বর্তমানে যে আপনার তামাদি মেয়াদ আছে, অর্থাৎ আপনি অপারগতা অবসান হয়ে গেল, এই অপারগতা অবসানের পর আপনার যে তামাদি মেয়াদ আছে, তাহলে এই অপারগতা অবসানের পর আপনার যে তামাদি মেয়াদ আছে, এই মেয়াদটা বর্তমানে 3 বছরের কম আছে কিনা। এই দুইটা উত্তর যদি হ্যাঁ আসে, তাহলে এই তামাদি মেয়াদটা 8 ধারার ক্ষেত্রে প্রয়োগ হবে, অর্থাৎ এই তামাদি মেয়াদটা আমরা 3 বছর পর্যন্ত বর্ধিত করতে পারবো। ঠিক আছে, তাহলে যদিও বললাম যে এটা আপনাদের প্রিলির পরে না, তারপরে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়, যেহেতু আজকে উন্মুক্ত ক্লাস, এই কারণে একটু ক্লিয়ার হলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু অনেক বইতে ভুল দেয়া আছে। তাহলে দেখেন, যদি মূল তামাদি মেয়াদ 3 বছরের বেশি ছিল কিনা, যদি বলে হ্যাঁ, দেখা যায় যে হ্যাঁ মূল তামাদি মেয়াদ 3 বছরের বেশি ছিল, এবং বর্তমান আপনার যে ডিসএবিলিটি আছে সেটা অবসানের পর এখন আপনার তামাদি মেয়াদ 3 বছরের কম আছে, দুইটাই হ্যাঁ, তাহলে আপনার এই 8 ধারার মেয়াদটাই, অর্থাৎ আপনার তামাদি মেয়াদটাকে 3 বছর পর্যন্ত বর্ধিত করতে পারবেন। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আপনি এটাকে বুঝতে পারবেন। একজন ব্যক্তি, একটু মনোযোগী হবেন, একজন ব্যক্তি, ওই ব্যক্তির বয়স হচ্ছে 8 বছর। কত বছর বয়স? 8 বছর। এই 8 বছর বয়সে তার একটা ধরেন 7 বছর ধরেন, তাহলে আমাদের এটার প্রথম যে উদাহরণটা আছে সেইটার হুবহু হবে আর কি, 8 বছর দিলে ওটার হুবহু হবে না। 7 বছর, একজন ব্যক্তির বয়স হচ্ছে 7 বছর, এই 7 বছর বয়স, দ্যাট মিনস তিনি নাবালক। এখন এই 7 বছর বয়সে তার একটা সম্পত্তি দখলচ্যুত হন, এবং তিনি হচ্ছে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে, সুনির্দিষ্ট প্রতিকার এবং তামাদি আইন অনুযায়ী এই সম্পত্তির দখল উদ্ধারের জন্য তিনি 12 বছরের মধ্যে মামলা করতে পারবেন, 12 বছর সময় পাবেন মামলা করার জন্য। ঠিক আছে, এখন দেখেন 7 বছর তিনি সময় পাবেন, 12 বছর মামলা করার জন্য। তার সাবালকত্ব অর্জন করতে, এই 7 বছর থেকে সাবালকত্ব অর্জন করতে তার সময় লাগে 11 বছর। কত বছর সময় লাগলো? 11 বছর। তাহলে দেখেন, আবার একটু দেখেন, এই ব্যক্তির অধিকারটা জন্ম নিল 7 বছর বয়সে, তার তামাদি মেয়াদ আছে, মূল তামাদি মেয়াদ আছে 12 বছর, তার সাবালকত্ব অর্জন করতে সময় লাগবে 11 বছর। তাহলে আমি যদি এই মূল তামাদি মেয়াদ থেকে 11 বছর বাদ দিই, তার এখন তামাদি মেয়াদ আছে 1 বছর। তাহলে বলছে যে এই তামাদি মেয়াদটা যদি 3 বছরের কম হয়, তাহলে এটাকে 3 বছর পর্যন্ত বর্ধিত করা যাবে। অর্থাৎ এই 1 বছর যে তামাদি মেয়াদটা আমরা বলেছি, এই তামাদি মেয়াদটাকে আমরা বর্ধিত করতে পারবো কতদিন পর্যন্ত? বলছে এই তামাদি মেয়াদটাকে আমরা বর্ধিত করতে পারবো আরো 2 বছর পর্যন্ত, অর্থাৎ আরো 2 বছর মেয়াদ বর্ধিত করা যাবে। তাহলে এই 3 বছর পর্যন্ত বর্ধিত হয়। ঠিক আছে, তাহলে দেখেন উদাহরণটা বুঝেছেন কিনা। এখন দেখেন এইটার সাথে এই যে দুইটা শর্ত বললাম, এটার মিল আছে কিনা দেখেন। এই ক্ষেত্রে মূল বলছে মূল তামাদি মেয়াদ 3 বছরের বেশি ছিল কিনা। হ্যাঁ, মূল তামাদি মেয়াদটা 3 বছরের বেশি ছিল, অর্থাৎ 12 বছর ছিল। দ্বিতীয় বলছি যে এই যে তার ডিসএবিলিটি অবসানের পরে তার তামাদি মেয়াদ 3 বছরের কম আছে কিনা। হ্যাঁ, তাহলে তার মূল তামাদি মেয়াদ ছিল 12 বছর, প্রথম শর্ত পূরণ করলো। দ্বিতীয় হচ্ছে তার ডিসএবিলিটি তিনি অবসান হলো 11 বছর পরে, দ্যাট মিনস তার 1 বছর তামাদি মেয়াদ আছে, তাহলে তার অবশিষ্ট তামাদি মেয়াদ 3 বছরের কম আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই তামাদি মেয়াদটাকে 3 বছর পর্যন্ত বৃদ্ধি করতে পারবো। ক্লিয়ার কিনা? কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। তাহলে হ্যাঁ, 2 বছর অ্যাড করতে পারবো, এটাই 1 নম্বর উদাহরণে বলেছে। এখন দেখেন একজন ব্যক্তির মূল তামাদি মেয়াদ 6 মাস, তাহলে দেখেন এই ব্যক্তি
তিনি ঠিকই তার সম্পত্তি থেকে বেদখল হয়েছেন। এখন এইটা ধরেন সেকশন 9, এছাড়া একটা সেকশন 9 তিনি মামলা করবেন, তার তামাদি মেয়াদ 6 মাস, তাহলে তার ডিসেবিলিটি অবসান হলো, এরপরে কি 6 মাসটাকে আমি 3 বছর পর্যন্ত করতে পারবো, অর্থাৎ এটাকে আমি 2.5 বছর বাড়াইতে পারবো, এরকম সুযোগ আছে না? এরকম সুযোগ নাই। তাহলে যারা বলতেছে যে তামাদি মেয়াদ অবসানের পরে, অর্থাৎ মূল মানে আপনার যখন ডিসেবিলিটি অবসানের পরে আপনি মেয়াদটাকে 3 বছর পর্যন্ত বাড়াইতে পারবেন, ব্যাপারটা এমন না। এটা 3 বছর পর্যন্ত বাড়াতে হলে এই দুইটা বিষয় যদি সম্পূর্ণ হয় তখনই মাত্র 3 বছর পর্যন্ত বাড়ানো যাবে। ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে আমরা সেকশন 9 চলে যাব। সেকশন 9 আপনাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি ধারা, এবং সেকশন 9 থেকে বেশ কয়েকটা প্যাটার্নে প্রশ্ন আসতে পারে। কি কি প্যাটার্নে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? এবং আপনারা একজনে কোশ্চেন করেছিলেন স্যার ডক্ট্রিন কি? আমরা এই সেকশন 10এই আমরা দেখব যে ডক্ট্রিন, সেকশন 11তে দেখব যে এটার সাথে আমাদের তামাদি আইনে একটা ডক্ট্রিন আছে, সেই ডক্ট্রিনটা আমরা শেখার চেষ্টা করব। আমরা বলেছি বর্তমান যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্নে আপনার কি হয় যে আপনাকে ধাঁধায় যে ফেলতে চাই, সেই ধাঁধা আমরা প্রত্যেকটা ধারা কিভাবে পড়লে সেই ধাঁধাটা থেকে উত্তরণ হতে পারি, প্রত্যেকটা ধারা বলতে আমাদের যে সকল বিষয়গুলো আলাপ করা প্রয়োজন সেইটা নিয়েই আজকে আমরা কথা বলতেছি। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝেছেন, আপনাদের কোশ্চেন নেই। ওকে, এটা যদি বোঝা যায় তাহলে আমরা সামনে অগ্রসর হব। আমরা দেখব সেকশন 9 নিয়ে, যে সেকশন 9 আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে বা কি কি প্রশ্ন আসতে পারে। ক্লাস কেমন লাগতেছে আপনারা এটা জানিয়ে ফেলবেন। ক্লাস বোঝা যাচ্ছে কিনা, কেমন লাগছে, বুঝতে পারছেন কিনা সেটা জানিয়ে ফেলবেন। যারা শেয়ার দেন না এখনো, শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে ডান লিখবেন। ওকে, তাহলে আমরা চলে যাই সেকশন 9। সেকশন 9 যে বিষয়টা বলেছে অগ্রক্রয় কি? অগ্রক্রয় হচ্ছে, মনে রাখবেন, আগে কেনার অধিকার। আপনার সহশরিক যদি আপনার কোনো সম্পত্তি বিক্রি করে, সহশরিকের সম্পত্তি, এইটা কেনার আপনার একটা অধিকার ছিল, তাহলে এই অধিকার যদি আপনাকে ক্ষুণ্ণ করে তাহলে আপনি ওই সম্পত্তিটা কেনার জন্য মামলা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকশন 9। সেকশন 9 থেকে একটা বিষয় মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্ন আসলে খুব সাদামাটা কোশ্চেন করার সম্ভাবনা খুবই বেশি। কেন বললাম খুব সাদামাটা কোশ্চেন করার সম্ভাবনা বেশি? সেটা হলো আপনার এখান থেকে ওভাবে পেঁচানোর কিছু নাই। তারপরে একটু দেখি, সেকশন 9 বলছে কন্টিনিউয়াস রানিং অফ টাইম। এটা দুইভাবে আসতে পারে, সেটা হচ্ছে আসতে পারে সময়ের অবিরাম চলন। এই সময়ের অবিরাম চলন কনসেপ্টটা কোথায় আছে এটা আসতে পারে। আরেকটা আসতে পারে কন্টিনিউয়াস রানিং অফ টাইম। তাহলে এইভাবে আসতে পারে যে কন্টিনিউয়াস রানিং অফ টাইম, এই বিষয়টা কোথায় আছে। এখন দেখেন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম বা সময়ের অবিরাম চলন এটা কি? আপনারা একটা কোশ্চেন করেছিলেন যে আমি নাবালকের পর কিছুদিন সুস্থ ছিলাম, তারপরে আবার পাগল হয়ে গেছি, আমি কি 6 ধারার সুযোগ পাবো কিনা? এই ধারায় বলছেন না। এখানে বলা হয়েছে যে অপারগতা, যে তামাদি মেয়াদ একবার অতিবাহিত হতে শুরু করলে আপনি কোনো অপারগ বা অক্ষমতা দ্বারা এটা বন্ধ হবে না। তাহলে মূল কনসেপ্টটা কি? যে যদি তামাদি মেয়াদ একবার অতিবাহিত হওয়া শুরু, এটা অতিবাহিত হতে পারবে না, এটা অতিবাহিত হওয়া শুরু হতে পারবে না। তাহলে তামাদি মেয়াদ একবার অতিবাহিত হওয়া শুরু করলে কোনো অক্ষমতা বা অপারগতা এটা কি করতে পারবে না, এটাকে বন্ধ করতে পারবে না, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে ওই যে বললেন যে আপনি নাবালক ছিলেন, নাবালক থাকার পরে 2 মাস সুস্থ ছিলেন, তাহলে এই 2 মাসে আপনার কি হয়েছে? তামাদি মেয়াদটা গণনা শুরু হয়েছে, অর্থাৎ এটা অতিবাহিত শুরু হয়েছে। তাহলে যখন একবার অতিবাহিত হওয়া শুরু হলো, এরপরে আপনি আবার পাগল হলেন, আবার উন্মাদ হলেন, আবার অন্য কিছু হলেন, যা কিছুই হন না কেন, আপনার এই মেয়াদটা আর কি করবে না, এই মেয়াদটা আর বন্ধ থাকবে না, এটা অনবরত চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন দেখেন, এটার একটা এক্সেপশন আছে, একটা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা একটু মনে রাখতে হবে,
কারণ সেকশন 9 থেকে প্রশ্ন আসলে হয়তো ব্যতিক্রম অথবা এই কনসেপ্টটা দিয়ে প্রশ্ন থাকবে। বলছে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব যদি দেনাদারের উপর অর্পিত হয়, তাহলে কি দেখেন বলছে পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর থাকে, তাহলে যতদিন এইটা থাকবে ততদিন এই তামাদি মেয়াদটা কি হবে না, অতিবাহিত হবে না। ঠিক আছে, তাহলে যতদিন থাকবে ততদিন কি হবে না, এই তামাদি মেয়াদটা কি হবে না, অতিবাহিত হবে না। ঠিক আছে, বা তামাদি মেয়াদটা কি থাকবে, স্থগিত থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই তামাদি মেয়াদটা অতিবাহিত হবে না বলতে এখানে বলেছে স্থগিত থাকবে। তাহলে দেখেন কার পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনা কার কাছে থাকবে, দেনাদার। উল্টাই দিতে পারে, দেনাদারের ব্যবস্থাপনা একটু পাওনাদার, তখন কনফিউজড হয়ে যাবেন। তাহলে কার মনে রাখতে হবে, পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনা যদি দেনাদারের উপর অর্পিত হয় তাহলে যতদিন অর্পিত থাকবেন ততদিন হচ্ছে এই তামাদি মেয়াদটা স্থগিত থাকবে। ঠিক আছে, সেকশন 9 এতটুকু জানলে প্রয়োজন। সেকশন 10 টোটালি বাদ, এটা দেখারই প্রয়োজন নেই। সেকশন 11 আমরা যখন ক্লাস শুরু করি তখন বলেছিলাম যে আপনার বিভিন্ন কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, এর মধ্যে একটা বলেছিলাম ডক্ট্রিন। ঠিক আছে, যে বিভিন্ন ডক্ট্রিন থেকে আপনার প্রশ্ন আসে। এখন ডক্ট্রিন কখনো দ্বারায় বলা থাকে না যে এইটা মানে হচ্ছে এই ডক্ট্রিন। ঠিক আছে, আপনার 403 দ্বারায় কি ফৌজদারি কার্যবিধির বলা আছে, যেটা হচ্ছে ডবল জিওপার্ডি বলা নাই কিন্তু। ঠিক আছে, তাহলে আপনার কি সেকশন সিপিসি 10-11 এখানে কি যে ডক্ট্রিনগুলো আমরা রেস জুডিকেটা, রেস সাব জুডিস যে কনসেপ্টগুলো বলি, এগুলোকে এইভাবে স্পষ্টভাবে বলা আছে, বলা নাই। তাহলে আমরা যে বিষয়টা সেটা হচ্ছে ডক্ট্রিনটা হচ্ছে একটা কনসেপ্টের উপর বেসিস করে ডক্ট্রিনটা আসে। তাহলে আমরা এখন একটা ডক্ট্রিন নিয়ে কথা বলবো। সেকশন 9 খুব সহজ আলোচনায়, আমার মনে হয় এটা নিয়ে আর রিপিট করার প্রয়োজন আছে। তারপর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা জানাতে পারেন, আমি এটা নিয়ে আবার কথা বলবো। এটা যদি বোঝা যায় তাহলে আমরা দেখবো সেকশন 11। সেকশন 11তে একটা ডক্ট্রিন আছে, এই ডক্ট্রিনটার নাম হচ্ছে লেক্স ফোরি। ঠিক আছে, তাহলে আপনারা যারা বলছিলেন তাহলে দেখেন লেক্স ফোরি, আমাদের যদি প্রশ্ন আসে যে লেক্স ফোরি ডক্ট্রিনটা কোথায় প্রকাশ পেয়েছে, এটা পেয়েছে সেকশন 11তে। এখন লেক্স ফোরিটা আসলে কি? লেক্স ফোরিটা বলা হয় ফোরাম অফ ল, এটার অর্থ হচ্ছে ফোরাম অফ ল অথবা ফোরাম অফ কোর্ট। এটার যদি সব সহজ অর্থভাবে বলি তাহলে এটাকে বলা হয় আদালতের আইন। ঠিক আছে, এখন দেখেন এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি যে আদালতে মামলা করবেন ওই দেশের যে আইন আছে, ওই আদালত যে আইন অনুসরণ করে ওই আইনটা কি আপনাকে অনুসরণ করতে হবে, সোজা কথা। এখন দেখেন এইটা সেকশন 11তে কিভাবে লেক্স ফোরি প্রকাশ পায়। সেকশন 11তে বলছে বিদেশি সম্পাদিত চুক্তির উপর বাংলাদেশে যে সকল মোকদ্দমা দায়ের করতে হয় সেইগুলো এই আইনের অন্তর্ভুক্ত তামাদির বিধানের অধীন। অর্থাৎ এখানে বলছে যে বিদেশে যদি কোনো চুক্তি হয়, কোথায় চুক্তি হলো, বিদেশের চুক্তি। এখন এই বিদেশের চুক্তির ব্যাপারে আপনার মামলা করছেন কোথায়, বাংলাদেশে মামলা করছেন। তাহলে দেখলেন একটা বিষয়, সেটা হচ্ছে চুক্তিটা হচ্ছে বিদেশে, ধরেন আমেরিকায় বসে চুক্তি করেছেন আপনার বন্ধু, মামলা করছেন সে বাংলাদেশে। এখন আমেরিকারও তো একটা তামাদি আইন আছে। এখন আপনি বলতে পারেন যেহেতু আমি চুক্তিটা করেছি আমেরিকা, আমি আমেরিকার তামাদি আইন অনুসরণ করব। আচ্ছা, কিন্তু মামলা যেহেতু আপনি বাংলাদেশে করছেন, এই আইনে বলে দিয়েছে এই বাংলাদেশে মামলা করলে এই যে তামাদি আইন আছে এই তামাদি আইন অনুসরণ করতে হবে। অর্থাৎ এই জায়গার আদালত এই তামাদি আইন অনুসরণ করবে, আপনাকে এই তামাদি আইন অনুসরণ করতে হবে। এই কারণে এটাকে বলেছে এটা আদালতের আইন। তাহলে লেক্স ফোরি যে কনসেপ্ট, এটা দ্বারা আমরা বুঝলাম যেটা হচ্ছে ফোরাম অফ ল, ফোরাম অফ কোর্ট অথবা ফোরাম অফ কোর্ট, এটা আদালতের আইন। এবং এটা কোন ক্ষেত্রে বলছে, বিদেশে যদি কোনো চুক্তি হয় তাহলে এই চুক্তি যদি বাংলাদেশের মামলা করতে হয় তাহলে বাংলাদেশের তামাদি আইন প্রযোজ্য হবে। এই কারণে সেকশন 11কে আমরা বলি এটা হচ্ছে লেক্স ফোরি। বোঝা গেল? সেকশন 9 এক্সেপশনটা জাস্ট এইটুকু মনে রাখেন, পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে। যতদিন অর্পিত থাকবে ততদিন তামাদি মেয়াদ স্থগিত থাকবে। ক্লিয়ার? তাহলে লেক্স ফোরি বুঝছেন কিনা? যেটা বলছিলেন যে ডক্ট্রিনটা কি এটা বুঝতে পারেন না, এখন ডক্ট্রিন কি সেটা বুঝতে পারছেন কিনা দেখেন। এখন দেখেন, তাহলে আমরা অলরেডি বলেছিলাম যে তামাদি আইনকে আমরা তামাদি আইনের যে ধারাগুলো আছে এটাকে 5টা পার্টে বিভক্ত করব। এবং এই 5টা পার্টে বিভক্ত করে আমরা কি করেছি, যে আমরা বিভক্ত করে আমাদের পার্ট বা অংশভাবে আমাদের মনে রাখতে সহজ হবে। অলরেডি 2টা পার্ট আমরা আলাপ করে ফেলেছি। একটা বলেছিলাম প্রাথমিক আলোচনা বা প্রাথমিক বিষয়বস্তু, আরেকটা বলেছিলাম যে আমাদের যে লিগ্যাল ডিসএবিলিটির বিষয়বস্তু। এরপর আমরা একটা ডক্ট্রিনও দেখে ফেলেছি।
এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অর্থাৎ থার্ড পার্ট, অর্থাৎ যেটাকে আমরা 3টে পার্টে বিভক্ত করেছিলাম, এই থার্ড পার্ট নিয়ে কথা বলবো। থার্ড পার্ট হচ্ছে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিবেন, অর্থাৎ সময় বাদ নিয়ে আমরা কথা বলবো। দেখেন, বলেছি যে এই যে সময় বাদ, এই সময় বাদটা আমরা মূলত হচ্ছে সেকশন 12 থেকে সেকশন 18 এই ধারাগুলো পর্যন্ত আমরা সময় বাদের বিষয়টা নিয়ে কথা বলবো। এখন সময় বাদ অনেক ক্যাটাগরি সময় বাদ আছে। একটা সময় বাদ আছে আপনার ঘটনার উপর ভিত্তি করে সময় বাদ, একটা সময় বাদ আছে আপনার হচ্ছে কোনো কার্যক্রমের উপর সময় বাদ, একটা সময় বাদ আছে যেটা হচ্ছে যে সময় বাদটাকে আমরা বলে থাকি যে আইনগত প্রসিডিংয়ের সময় বাদ। ঠিক আছে, এখন এই আইনগত প্রসিডিংয়ের সময় বাদটা খুব গুরুত্বপূর্ণ। 12 ধারা বলছি যে আপনাদের বলেছিলাম যে আপনাদের তামাদি আইনের মোট 18টা ধারা দেখলে চলবে। এই 18 ধারার মধ্যে বলেছিলাম 9টা ধারা আপনাকে খুব গুরুত্বপূর্ণ। এই 9টা ধারার মধ্যে একটা হচ্ছে 12 ধারা আপনার জন্য গুরুত্বপূর্ণ। 12 ধারাটা কেন গুরুত্বপূর্ণ একটু দেখি। দেখেন, এখান থেকে প্রশ্ন আসলে অনেক ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে। এখানে যে বিষয়টা বলেছে মনে রাখবেন, যদি প্রশ্ন আসে লিগ্যাল প্রসিডিং এর সময় বাদ, কি প্রসিডিং এর সময় বাদ? লিগ্যাল প্রসিডিং। তাহলে যদি বলা হয় এক্সক্লুশন পিরিয়ড অফ লিগ্যাল প্রসিডিং, তাহলে যদি প্রশ্ন আসে লিগ্যাল প্রসিডিং এর সময় বাদ, তাহলে এই লিগ্যাল প্রসিডিং এর সময় বাদ দিতে হলে আপনাকে কত ধারায় সময় বাদ দিতে হবে? এই 12 ধারায়। তাহলে এটা এখানে 4টা ক্যাটাগরির প্রসিডিংকে লিগ্যাল প্রসিডিং বলছে। তাহলে মনে রাখবেন কয়টা ক্যাটাগরি? 4টি ক্যাটাগরি। এই 4টি ক্যাটাগরিকে বলছে লিগ্যাল প্রসিডিং। কি কি ক্যাটাগরি? প্রথমে এক নম্বর ক্যাটাগরিতে সাবসেকশন 1, যেভাবে বলবো এইভাবে মনে রাখবেন। 12(1), 12(2), 12(3), 12(4), 12 থেকে অনেকবার প্রশ্ন এসেছে। হুবহু প্রশ্ন আসতে পারে যে আপনার মামলা আপিল দরখাস্তের যে তামাদি মেয়াদের যে সময় বাদ যাবে এটা কত ধারায় বলা আছে, কনফিউজড হয়ে যাবেন। তাহলে মনে রাখবেন 12(1) বলছে মোকদ্দমা আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ কোন কোন মেয়াদ বাদ যাবে এটা বলছে। তাহলে মোকদ্দমা বা আপিল বা দরখাস্ত এই ক্ষেত্রে কোন কোন মেয়াদ বাদ যাবে বলছে। মোকদ্দমা আপিল বা দরখাস্তের ক্ষেত্রে যেদিন হতে সময় গণনা আরম্ভ হবে সেই দিন বাদ। তাহলে যেদিন হতে গণনা আরম্ভ হবে, যেদিন হতে সময় গণনা আরম্ভ সেই দিন তামাদি গণনায় বাদ যাবে। তাহলে একটা উদাহরণ দিই, আপনার এই একটা জমি আছে, এই জমি থেকে আপনাকে বেদখল করলো 7 তারিখ, তাহলে তামাদি মেয়াদ আছে 6 মাস। এই 6 মাস গণনা হবে 7 তারিখ থেকে না, এটা গণনা হবে 8 তারিখ থেকে। আপনাকে একটা আপিল করতে হবে, আপিলের তামাদি মেয়াদ আছে 30 দিন, আপিলের আদালত রায় প্রদান করেছে 7 তারিখ, আপনাকে গণনা করতে হবে 8 তারিখ থেকে। তাহলে বোঝা গেল যে মোকদ্দমা আপিল এবং দরখাস্ত যেদিন হতে সময় আরম্ভ হবে, সময় গণনা আরম্ভ হবে, ওই দিনটা আপনি বাদ দিয়ে সেকেন্ড ডেট থেকে গণনা শুরু করবেন। দ্বিতীয় লিগ্যাল প্রসিডিং বলতে দ্বিতীয়তে বলছে যে আপিল বা আপিলের অনুমতি অথবা রায়টাকে যে আমরা রিভিউ করব, এই ক্ষেত্রে কোন মেয়াদটা বাদ যাবে বলছে। আপিল বা আপিলের অনুমতি অথবা যদি আমরা রায় রিভিউ করতে চাই, এই ক্ষেত্রে কোন মেয়াদটা বাদ দিব বলছে। এই ক্ষেত্রে আমরা মেয়াদ বাদ দিব যেদিন রায় প্রদান করবে সেদিন বাদ দিব, 2টা দিন বাদ দিব, যেদিন রায় প্রদান। দ্বিতীয়ত বলছে এই মামলা আপিল করতে হলে, রিভিউ করতে হলে বা আপিলের অনুমতি চাইতে হলে আপনার এটার সাথে আপনার যে রায়টা দিয়েছে সেই রায়ের, যেটাকে আমরা বলে থাকি যে সার্টিফাইড কপি, এই সার্টিফাইড কপি আপনাকে আদালতে উপস্থাপন করতে হয়। তাহলে যেহেতু সার্টিফাইড কপি আপনাকে আদালতে উপস্থাপন করতে হয়, এই কারণে এই সার্টিফাইড কপি তুলতে আপনার একটা সময় লাগবে, এই সময়টাকে বাদ দেওয়ার কথা বলছে। তাহলে বলছে এই যে রায়ের যে নকল তুলতে যে সময় লাগে সেই নকল তোলার সময়টাকে বাদ দিতে হবে। ঠিক আছে। তৃতীয়ত বলছে যে লিগ্যাল প্রসিডিং আর কোথায় সময় বাদ দিবেন বলছে যদি আপনার ডিক্রি হতে আপিল বা রিভিউ করতে চান, তাহলে যদি আপনি কোনো ডিক্রি হতে আপিল করতে চান তাহলে আপনি কোন সময় বাদ দিবেন বলছে। ডিক্রি হতে যদি আপিল করতে চান অথবা রিভিউ করতে চান তাহলে বলছে নকল তুলতে যে সময় লাগে নকল তোলার সময় বাদ দিবেন। সেকশন 4 সাবসেকশন 4 এ বলেছে
যদি আপনি কোনো রোয়েদাতের বিরুদ্ধে দরখাস্ত করতে চান তাহলে আপনার কোন সময় বাদ দেবেন? রোয়েদাত এটাকে বলা হয় অ্যাওয়ার্ড। তাহলে অ্যাওয়ার্ডটা কি? তাহলে এখানে বলছি অ্যাওয়ার্ডটা কি? অ্যাওয়ার্ড হচ্ছে আমরা যে জানি যে আমরা দুইটা ওয়েতে একটা সলিউশন পেতে পারি। একটা হচ্ছে একদম আদালতের মাধ্যমে, আর একটা হচ্ছে আরবিট্রেশনের মাধ্যমে। তাহলে আরবিট্রেশনের যে সিদ্ধান্তটা বা সালিসের যে সিদ্ধান্তটা, এটা যদিও ইনফর্মাল প্রসিডিউর, তারপর ইনফর্মালের মধ্যে মোটামুটি ফর্মাল, তাহলে এটাকে বলে থাকি আমরা অ্যাওয়ার্ড। তাহলে বলছে এই যে রোয়েদাতের বিরুদ্ধে যদি আপনি কোনো দরখাস্ত করতে চান তাহলে এই ক্ষেত্রে কোন মেয়াদটা বাদ দিবে? বলছে নকল তোলার যে সময় প্রয়োজন সেই সময়টা বাদ দিবে। একটু রিপিট করি, দেখেন লিগ্যাল প্রসিডিং বলতে চারটা প্রসিডিংকে বুঝিয়েছে। এক হচ্ছে মোকদ্দমা, আপিল, দরখাস্ত। যেদিন হতে সময় আরম্ভ হবে তামাদি মেয়াদ গণনা সেদিনটা বাদ দিয়ে গণনা করতে হবে। দ্বিতীয় বলছে আপিল বা আপিলের অনুমতি অথবা রায় রিভিউ করতে চাচ্ছেন, তাহলে যেদিন রায় প্রকাশ করে নকল তোলার সময় যেদিন যতদিন থাকে, নকল তোলার সময় যতদিন ব্যয় হয় সেদিন বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। তিনি বলছে ডিক্রি হতে যদি আপনি আপিল করতে চান অথবা রিভিউ করতে চান তাহলে এই ডিক্রির নকল তোলার যে সময় লাগে সেটা বাদ যাবে। চতুর্থতে বলছে রোয়েদাতের বিরুদ্ধে যদি আপনি কি করতে চান, রোয়েদাতের বিরুদ্ধে যদি আপনি ব্যবস্থা নিতে চান বা দরখাস্ত করতে চান তাহলে বলছে এই রোয়েদাতের নকল তোলার যে সময় যাবে সেই সময়টাকে বাদ দিতে হবে। এখন যে বিষয়টা আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি আপিল করবেন, ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, তাহলে কোন কোন মেয়াদ বাদ দিবেন? প্রশ্নের উত্তর দিয়ে দিন। ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, কোন কোন মেয়াদ বাদ দিবেন? আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে 12 ধারা কি ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? হ্যাঁ, উত্তর হচ্ছে হ্যাঁ, 12 ধারা ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। প্রশ্ন আসতে পারে 12 ধারা রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? উত্তর হবে হ্যাঁ, সরাসরি রিভিশনের কথা বলা না থাকলেও 12 ধারা রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য। যদিও এখানে কোনো জায়গায় রিভিশনের কথা বলা নাই, রিভিউর কথা বলা আছে, কিন্তু 12 ধারা উচ্চ আদালতের রায় অনুযায়ী রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে। আচ্ছা, রোয়েদাত কি? রোয়েদাত অলরেডি বলেছি, রোয়েদাত বলতে বোঝায় যে আদালতের বাইরে আরবিট্রেশনের মাধ্যমে যে সিদ্ধান্তটা আসে সেটা হচ্ছে রোয়েদাত। ঠিক আছে। তাহলে একটা দেখেন, আপনারা সঠিক উত্তর করেছেন দুইজন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি কিন্তু আপিল করতে পারেন, রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারেন। তাহলে আমি যদি বলি রায়ের বিরুদ্ধে আপিলের সময় বাদ, এইটা কত ধারায় করবেন? 12(2), তাহলে আপনি কি করতে পারেন? রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। আর একটা হচ্ছে ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন। তাহলে কি করতে পারেন? দেখেন এই যে কয়েকজনে ভুল উত্তর দিয়েছেন, যেদিন রায় ঘোষণা হবে, দেখেন আমি বলছি ডিক্রির কথা, তাহলে রায়ের বিরুদ্ধে যদি আপিল করেন তাহলে আপনার এই 2 এর বিষয়টা আসবে, অর্থাৎ যেদিন রায় প্রদান করলো নকল তুলতে যে সময় যায় এটা বাদ যাবে। যদি বলা হয় প্রশ্নে আসে ডিক্রির বিরুদ্ধে আপিল করবেন, কিসের বিরুদ্ধে? ডিক্রির বিরুদ্ধে, তাহলে আপনার যাইতে হবে 12(3)-এ। কোন মেয়াদটা বাদ যাবে? নকল তুলতে যে সময় লাগে সেটা বাদ যাবে। ক্লিয়ার? তাহলে আপনাকে প্রশ্নটাকে বুঝতে হবে। এই প্রশ্ন না বুঝে যদি আপনি অ্যান্সার করে আসেন, আপনি কনফিডেন্সের সহিত 80 অ্যান্সার করবেন, কোনোভাবে 50 হবে না, 40-এ থেমে যাবে, তারপর বলবেন যে আসলে বার কাউন্সিলের দোষ, বার কাউন্সিল সে ঠিক মতো খাতা দেখে না, ঠিক আছে, ওই মাসের সে ঠিক মতো দেখে না, এইটা বলবেন। তাহলে আপনাকে আগে যে কাজটা করতে হবে, আপনার হচ্ছে সঠিকভাবে প্রশ্নটাকে বুঝতে হবে। তাহলে প্রশ্ন আমি করেছি, ডিগ্রির কথা বলেছি, নট রায়ের কথা আমি বলি নাই ভাই। রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, তাহলে বললাম রায়ের যদি প্রশ্ন আসে রায়ের বিরুদ্ধে আপিল করার তামাদি মেয়াদ সময় বাদ কত দ্বারা? 12(2). ডিগ্রির বিরুদ্ধে আপিল তামাদি মেয়াদের সময় বাদ কত দ্বারা? 12(3). ঠিক আছে। আর বললাম রিভিশনের ক্ষেত্রেও 12 দ্বারা প্রযোজ্য হবে, এই যে 12(2) আছে এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, তাহলে আমরা জানলাম যে রায়ের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। তাহলে রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে আপনাকে কিভাবে সময় বাদ দিতে হবে, ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে হলে কিভাবে সময় বাদ দিবেন, আশা করি বুঝেছেন। এখন আমরা যে বিষয়টা দেখব 12 দ্বারা মোটামুটি শেষ। এই 4টা পয়েন্ট খুব গুরুত্বতার সহিত মনে রাখবেন। এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই ডিফারেন্সিয়েট প্রশ্ন আসবে, যেগুলো আসতে পারে সেটা অলরেডি দেখানো শেষ। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেকশন 13তে যে বিষয়টা বলেছে। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছেন ক্লাস কেমন লাগছে? যারা ক্লাস করেছেন বা ক্লাস এখনো করছেন তাদের ক্লাস কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আপনারা যারা এখনও এই আজকের লাইভটি শেয়ার দেন নাই, তারা দ্রুত শেয়ার দিয়ে একটা নোট জিতে নেওয়ার আপনাদের সুযোগ আছে, দ্রুত শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিয়ে অবশ্যই টান লিখবেন। ওকে, তাহলে এখন আমরা দেখি সেকশন 13।
সেকশন 13-তে বলছে যে বিবাদী যদি বাংলাদেশের বাইরে থাকে, যদিও এই ধারাটার এখন তেমন একটা কার্যকারিতা নাই, তারপর একটু দেখি। তাহলে মনে রাখবেন, কে বাইরে থাকে? বিবাদী যদি দেশের বাইরে থাকে, তাহলে এই তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কি যাবে? যতদিন বাইরে থাকবে ততদিন সময় বাদ যাবে। এতটুকু জানলেই চলবে। তাহলে দেখেন, কে বাইরে থাকবে? বিবাদী। তাহলে বাইরে থাকবে কে? বাদী না, কিন্তু বাইরে থাকবে বিবাদী, এবং তার ক্ষেত্রে এটা নিয়মটা প্রযোজ্য। রিটেনের জন্য এটা আরেকটু ডিসক্রিপশন প্রয়োজন, প্রিলির জন্য এতটুকু জানলেই চলবে। প্রিলির জন্য আরেকটা যে দ্বারা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেকশন 14। সেকশন 14-তে একটা প্রসিডিংয়ের সময় বাতের কথা বলা হয়েছে। আচ্ছা, সার্বভৌম সাহেব উনি ক্লাস বলেছেন, ভেরি নাইস। অন্যরা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের এখন পর্যন্ত যারা ক্লাস করেছেন ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো, এবং এটা অন্য যে ক্লাস হয় তার থেকে ডিফারেন্ট কিছু পেলেন কিনা। দেখেন, এখানে যে বিষয়টা বলেছে সেকশন 14, সেকশন 14টা আপনাদের সেকশন 14 এবং সেকশন 5 এই পার্থক্যটা আপনাদের যে নেক্সট এক্সাম আছে এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেকশন 14 এবং 5 যারা রিটেনে পড়বেন, দুইটা সেকশন পাশাপাশি রেখে একটু আলোচনা করা শিখবেন, তাহলে এই দুইটা বিষয় আপনি ক্লিয়ার হতে পারবেন। দেখেন, তাহলে আমরা চলে যাই সেকশন 14। সেকশন 14-তে যে বিষয়টা বলেছে, এখানে বলা হয়েছে যে সরল বিশ্বাসে আপনি যদি এখতিয়ারবিহীন কার্যদ্বারা আদালতের কার্যদ্বারায় ব্যয় করেন কোনো সময়, তাহলে কি হবে? তাহলে আপনাকে দেখেন, এই 14 দেখতে হলে আমাদের কয়েকটা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে এখানে আপনার সরল বিশ্বাস থাকতে হবে। এই সরল বিশ্বাস থাকার পরে আপনি একটা এখতিয়ারবিহীন আদালতে কিছু সময় ব্যয় করবেন। এখতিয়ারবিহীন আদালত, এখতিয়ারবিহীন আদালতে যে সময় ব্যয় করবেন বলছে, এই এখতিয়ারবিহীন আদালতে সময় ব্যয় করলে যে সময়টা অতিবাহিত হবে এই সময়টা তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে। ঠিক আছে? তাহলে দেখেন, প্রথম যে বিষয়টা, থ্যাংক ইউ, কমেন্ট করছেন অনেকেই, নাইস, এক্সেলেন্ট করেছেন শাম্মী আক্তার, কালচার জানার সুযোগ হলো, রিঙ্কু আপু চমৎকার। ওকে, তাহলে আপনি একটা সরল বিশ্বাস আছে, আপনারা যারা আমাদের বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান, এখনও যারা যুক্ত হন নাই তারা যুক্ত হতে পারেন। এখানে আমরা 100% সফলতার নিশ্চয়তা দিচ্ছি। আপনার একদম কুইজ টেস্ট, নোট, মডেল টেস্ট সব কিছু নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ থাকছে, এবং একদম যথার্থ সময়ের মধ্যে এটা শেষ হবে। আচ্ছা, না, মামলার যে কোনো পর্যায়ে এই সুযোগ পাবে না। দেখেন, এটার সুযোগ পাওয়ার এখন আর সুযোগ নয়, এখন আপনি সমন অনেকভাবে জারি করতে পারেন। যতটুকু বললাম অতটুকু মনে রাখলেই চলবে। আচ্ছা আচ্ছা, এইভাবে প্রশংসা করতে নাই। কায়সার আহমেদ, যদিও উনি আমাদের প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, বুস্টার প্যাকেজ 1-এর স্টুডেন্ট। বুস্টার প্যাকেজ 2-এ যারা যুক্ত হতে চান তারা উপরের নাম্বারে যোগাযোগ করবেন। আগেও বলেছি, আবারও বলি, এখানে আপনার একদম 100% সফলতা যা প্রয়োজন সব এলিমেন্টগুলো এখানে থাকবে। নোট থাকবে, মডেল টেস্ট থাকবে, মূল ক্লাস থাকবে, এইভাবে রিভিউ ক্লাস থাকবে, তারপর হচ্ছে কুইজ টেস্ট থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনার একদম 100% প্রিপারেশনের জন্য যা প্রয়োজন স্বল্প সময় সবই পাবেন। এই উপরের নাম্বারে যোগাযোগ করলে চলবে। আচ্ছা, কায়সার ভাই কমেন্ট করেছেন, বাজারে অনেক কোচিং আছে কিন্তু আপনার ধারে কাছেও কেউ কোনো প্রতিষ্ঠান নেই। থ্যাংক ইউ। আপনাদের মাধ্যমে আমাদের প্রসার বাড়বে, এবং আপনারা যারা এখনও শেয়ার দেন তারা একটু শেয়ার দেবেন। ওকে, তাহলে আপনাদের কমেন্টগুলো আমি শেষে করার চেষ্টা করবো। দেখেন, 14 ধারায় বলছে সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে যে সময়টা অতিবাহিত করবেন। এটার একটা উদাহরণ দিই, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। এইটা একটা আদালত আছে, এই আদালতের নাম হচ্ছে সহকারী জজ আদালত। ইনি হচ্ছে সহকারী জজ আদালত পাবনা। এখন আপনারা জানেন যে প্রত্যেকটা আদালতের একটা নির্ধারিত এখতিয়ার আছে, অনেক ক্যাটাগরির এখতিয়ার আছে। একটাকে বলি আমরা হচ্ছে আদালতের একটা আর্থিক এখতিয়ার আছে, আদালতের একটা আঞ্চলিক এখতিয়ার আছে, আদালতের একটা বিষয়বস্তুগত এখতিয়ার আছে। এই 3 ক্যাটাগরির এখতিয়ার আমরা জানি সাধারণত। আরও এখতিয়ার আছে, আপিল এখতিয়ার, রিভিউ এখতিয়ার, রিভিশন এখতিয়ার, অনেক এখতিয়ার আছে। তাহলে এই সহকারী জজ পাবনা, এই সম্পত্তিটা, যে সম্পত্তিটা নিয়ে মামলা হওয়া প্রয়োজন, সেই সম্পত্তিটা নিয়ে মামলা হওয়া প্রয়োজন যশোরের সহকারী জজের কাছে। যশোর সহকারী জজ তো হয়েছে কোথায়? পাবনা। তাহলে এই পাবনা সহকারী জজের কাছে আপনি মামলা করছেন আপনার সরল বিশ্বাসে। ঠিক আছে? এবং আপনার এখানে কোনো মেলাফাইট ইন্টেনশন নাই, দেরি করানোর কোনো ইন্টেনশন নাই। এই মামলাটা 6 মাস চলল।
এখন এই যে 6 মাস মামলাটা পাবনা সহকারী জজের কাছে চলার পরে এই জজ সাহেব মামলাটাকে খারিজ করে দিলেন, বললেন যে এই মামলা শ্রবণের এখতিয়ার আমার নাই, কারণ হচ্ছে এখানে আঞ্চলিক এখতিয়ারের ত্রুটি আছে, এটা বলে খারিজ করে দিলেন। খারিজ করার পরে এই মামলাটা আপনার যশোর সহকারী জজের কাছে করবেন। এখন এই 6 মাস এটা কি তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিবেন, নাকি এটা ধরে 6 মাস আপনাকে ধরে তামাদি মেয়াদটা গণনা করতে হবে? এই সেকশন 14তে বলছে যে অতিবাহিত সময়, এই যে প্রসিডিংয়ে সরল বিশ্বাস এখতিয়ারবিহীন আদালতে যে সময়টা অতিবাহিত হয়েছে এই সময়টা বাদ যাবে, অর্থাৎ এই 6 মাসকে বাদ দিয়ে আপনার তামাদি মেয়াদ গণনা করবেন। বোঝা গেল? আচ্ছা, যাদের কাছে ক্লাস ভালো লাগলো তারা শুধু এক্সেলেন্ট বললে হবে না, আপনাদের যে সকল বন্ধু আছে যারা একটা সঠিক গাইডলাইন খুঁজে, অথবা আপনাদের যে সকল জুনিয়র আছে যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তাদেরকেও জানাতে হবে, এবং আপনারা যারা শেয়ার দেন না এখনো তারা একটু দ্রুত শেয়ার দিয়ে টান লিখবেন। ওকে, তাহলে দেখেন যে বিষয়টা বললাম যে এই যে সরল বিশ্বাস, এই সরল বিশ্বাসে বিহিত সময়টা 6 মাস বাদ দিয়ে তারপর গণনা করতে, এইটাই হচ্ছে সেকশন 14 নিয়ম। এখন বলছে এই 14টা কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এটা কি শুধু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য? দেখেন এই সেকশন 14 যে 14(2) যদি একটু দেখেন, এখানে বলছে ফর এনি অ্যাপ্লিকেশন, তাহলে দেখেন এখানে একটা শব্দ ব্যবহার করেছে এনি অ্যাপ্লিকেশন, আপিল, এই যে বিষয়গুলো, তাহলে এগুলো অন্যান্য দরখাস্তর ক্ষেত্রে প্রযোজ্য, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, তারপর হচ্ছে আপনার ডিক্রি জারির যে দরখাস্ত আছে সেই ডিক্রি জারির ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে তামাদি আইনের 14 ধারাগুলো এই ক্ষেত্রগুলো প্রযোজ্য। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা শব্দ ব্যবহার করেছে, একটা সেন্টেন্সটা বলেছে, প্রথম বলছে এখতিয়ার জনিত যদি কোনো ত্রুটি থাকে আদালতের তাহলে আপনি 14 ধারা সুযোগ পাবেন। আরেকটা বলছে যে এছাড়াও বলছে আপনার আদার কজ অফ লাইক নেচার, শব্দটা ব্যবহার করছে আদার কজ অফ লাইক নেচার, অর্থাৎ এখতিয়ার জনিত ত্রুটি ছাড়াও আপনি এই সুযোগটা কিছু কিছু ক্ষেত্রে আদার কজ অফ লাইক নেচার, এই রকমের অন্যান্য ক্ষেত্রে আপনি এই সুযোগটা পাবেন। তাহলে এই রকমের অন্যান্য ক্ষেত্রে আপনি কি সুযোগ পাবেন? হ্যাঁ, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য, আবেদনটা 5 ধারায় করবেন, গ্রাউন্ডটা 14 ধারার দেখাবেন, আপিলের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে আমরা দেখি আদার কজেস অফ লাইক নেচার এই শব্দ দ্বারা কি বুঝি? এখানে 3টা ব্যাখ্যা আছে। এই 3টে, একটা হচ্ছে এখতিয়ার জনিত ত্রুটি আছে, কার আছে? আদালতের এখতিয়ারবিহীন আদালত বা এখতিয়ার জনিত ত্রুটি আছে। আরেকটা বলছে আদার কজ অফ লাইক নেচার, এছাড়াও অন্যান্য এই ধরনের কারণ। এই ধরনের কারণ বলতে আর কি কি কারণ বোঝায়? দেখেন এটাকে বলা হয়েছে যে যদি নালিশের কারণ সৃষ্টি হওয়ার আগেই যদি আপনি মামলা করেন, তাহলে কি হয়েছে? নালিশের কারণ সৃষ্টি হওয়ার আগে মামলা করেছেন, নালিশের কারণ সৃষ্টির পূর্বে, এটাকে বলা হয় প্রিম্যাচিওর স্যুট। তাহলে এটাকে বলা হয় প্রিম্যাচিওর স্যুট, প্রিম্যাচিওর স্যুট। তাহলে প্রিম্যাচিওর স্যুটের ক্ষেত্রে এই 14 ধারার নিয়ম প্রযোজ্য, অর্থাৎ এটা অন্যান্য কারণ, এখতিয়ারজনিত ত্রুটি ছাড়াও এটা অন্যান্য কারণের মধ্যে বলেছে। দ্বিতীয় বলছে, আচ্ছা এই একটা জিনিস মনে রাখেন, শুধুমাত্র প্রিলির জন্য, রিটেনের জন্য হলে আরও বেশ কয়েকটা বিষয় দেখতাম, যদি প্রশ্ন আসে এইটাই আসবে যে আদার কজেস অফ লাইক নেচার, এটার মধ্যে নালিশের কারণ সৃষ্টির পূর্বে যদি মামলা করা হয় বা প্রিম্যাচিওর স্যুটকেও ইনক্লুড করে। যদি এখতিয়ারবিহীন আদালত না হয়ে যদি প্রিম্যাচিওরের কারণে মামলা খারিজ হয় তাহলে আপনি 14 ধারার সুযোগ পাবেন। ক্লিয়ার কিনা দেখেন। তবে 14 ধারার ক্ষেত্রে আরও কিছু বিষয় পূরণ করতে হয়, এটা রিটেনের জন্য ডিটেল দেখতাম, প্রিলির জন্য এতটুকু জানলেও চলবে। সরল বিশ্বাস ছাড়াও একই পক্ষ হতে হবে, এবং মামলার যে কারণ এই একই কারণ হতে হবে, এবং মামলার যে বিচার্য বিষয় এই বিচার্য বিষয় একই হতে হয়। ঠিক আছে, এগুলো একটু সংক্ষেপে মনে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা, আপনাকে যেটা বললাম আচ্ছা একজন কায়সার ভাই একটা কমেন্ট করেছেন, কমেন্টটা না পড়লেই নয়, উনি বলেছেন যে আপনাদের বুস্টার 1-এ যুক্ত হওয়ার আগে তিনি আরও 3টা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছিলেন। আসলে আমাদের কাছে যারা আসে তারা অনেক কাঠগড় হইয়ে তারপরে আসে, এবং আমাদের
প্রতিষ্ঠানে যারা পড়ে এরা আমাদের জন্য খুব হেল্পফুল এই কারণে তারা আরও 2-3টা জায়গায় যাচাই করে আসে, তো আসার পরে তারা আমাদের জন্য র্যাপিডলি কাজ করে। যেমন একজনের নাম না বললেনি, আসলাম ভাই, উনি পঞ্চগড় থেকে এবার লাস্ট টাইমে উনি অ্যাডভোকেট হয়েছেন। উনি অনেক কাঠগড় করে এসেছেন এবং মোটামুটি এই যে পঞ্চগড়ের আশেপাশের এলাকা সেটা জুরিস্ট একাডেমি আসলাম ভাইয়ের মাধ্যমে পরিচিত হয়েছে, ঠিক আছে। এবং অন্তত মিনিমাম 100 ফোন আসছে আমার কাছে যে আমি আসলাম ভাইয়ের ছোটো ভাই, এই বলে যে আমি আসলাম ভাইয়ের ছোটো ভাই। যাই হোক, যে বিষয়টা বলেছেন তিনি হচ্ছে যে 3টা প্রতিষ্ঠানে পড়ছেন, কিছু আগামাতা না বুঝে এখন স্থির হলেন, পাস না করতে পারলে আফসোস থাকবে না, বিকজ অনেক শিখেছে। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা পাস করবেন ইনশাল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, আমি যেভাবে পড়াই, আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়াটা কন্টিনিউ করেন, যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়াটাকে আয়ত্তে নিয়ে আসেন। যে মডেল টেস্টগুলো নিয়ে সেগুলো দেন, যে কুইজ টেস্টগুলো নিয়ে সেগুলো দেন। ইনশাল্লাহ যদি পাস না করেন তাহলে আপনি আমাকে ধরেন। আপনি যদি সব কিছু আমরা যেভাবে নিচ্ছি এইভাবে ফলো করেন, পাস না করলে আপনি আমাকে ধরবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কথা বলবো সেকশন 15 নিয়ে। সেকশন 15তে বলছে আদালতের কার্যক্রম যখন শুরু হয় এই কিছু কিছু কার্যক্রম আছে স্থগিত হয়, ঠিক আছে। ডাল্টন বাপ্পি আপনি বলছেন আমিও স্যার একই, কিন্তু আপনি তো ক্লাস করেন না, আপনাকে আমি ক্লাসে পাই না, ঠিক আছে। আপনাকে আমি ক্লাসে পাইনি, এটা হচ্ছে খুবই আপনাকে কিন্তু আমি খুব পছন্দ করি, তো আপনাকে আমি ক্লাসে পাই না। আপনি একদম শেষ সময় আসেন সব সময়, ঠিক আছে। শেষ সময় এসে দেখুন, এখন ক্লাসের শুরু থেকে করছেন কিনা আমি জানি না, হয়তো শেষের দিকে সে যুক্ত হলেন। ভাই এভাবে করলে হবে না, আপনাকে ডেডিকেশন থাকতে হবে আপনার, ঠিক আছে। যে আমি পাস করতে চাই, একটা আছে মান জাদ্দা অজাদা, যে যা চায় সে তা পায়। আপনি যদি ডেডিকেশন না থাকে আপনার তো কাজ লাভ হবে না। আপনাকে চাইতে হবে যে আমি বার কাউন্সিলে পাস করতে চাই এবং এই পাস করতে চাই এই কারণেই আমি পড়াশোনা করতেছি, এইটা যদি থাকে আপনি পাস করবেন। কিন্তু আপনি যদি ক্লাসে আসেন 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা এসে ক্লাস করলেন, আর ক্লাসের লেকচারটা ঠিক মতো লিখলেন না। আমি বলছি যে 2টা যদি থিওরি ফলো করেন আপনি পাস করবেন। একটা হচ্ছে ক্লাসে যেগুলো পড়ায় এগুলো হুবহু লিখে রাখেন নোটে, ক্লাসটা আগে দেখে বুঝেন, বোঝার পরে এটা যে নোট করেন এটা নোট করেন। আর দ্বিতীয়ত বললাম যে এইটা করার পরে আপনি এইটা ভালো করে পড়েন এবং আমাদের মডেল টেস্ট এবং কুইজ টেস্টগুলো দেন। আর আমি তো একটা নোট আপনাকে প্রোভাইড করবো, এটা একটু পড়ে ফেলেন। এরপরে যদি আপনি ফেল করেন আপনি আমাকে ধরবেন। আর বাংলাদেশের বেয়ার অ্যাক্ট, এই বই সেই বই, এই পার্ট সেই পার্ট, এগুলো কোনো পড়ার দরকার নাই। আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে, এখন দেখেন সময় খুব কম, এই সময় খুব কম, এটার মধ্যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে বেস্ট প্রিপারেশনটা নিতে পারেন। আপনি একই জিনিস যদি 10টা বই থেকে পড়েন আপনার ওয়েস্টিং অফ টাইম, সময় নষ্ট হওয়া ছাড়া কিছু না। আপনাকে টার্গেট করতে হবে যে আমি সংক্ষেপে পড়বো, অল্প পড়বো, ভালোভাবে পড়বো এবং এই একটা বরাবরই পাস করবো। আমি 10টা বই আমার দেখার দরকার নাই। আর একটা বিষয়, আপনারা যারা মডেল টেস্ট দিবেন আপনাদের বেসিক ক্লিয়ার না হয়ে যদি মডেল টেস্ট দেন এগুলো কোনো কাজে আসবে না। মডেল টেস্টগুলো কি জাস্ট একটা পরীক্ষা, এটা আপনাকে নতুন করে কিছু শিখাবে না, এটা আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখাবে, আর একটা জিনিস শিখাবে যে আপনার বিষয়গুলো মেমোরাইজ হবে। কিন্তু এই মেমোরাইজ হওয়ার পর্যায়ে গিয়ে তারপর মডেল টেস্ট দিতে হবে। তাহলে আগেই বললাম যে আপনাকে আগে এইরকম বেসিকটা শিখতে হবে, বেসিকটা ভালো করে লিখতে হবে, বেসিকটা ভালো করে পড়তে হবে। এরপরে হচ্ছে আপনি ফার্দার কি করবেন না করবেন, ঠিক আছে। এখন ধরেন ওই যেটা হয় সেটা হচ্ছে আমরা ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করি। আপনি যদি বার কাউন্সিলে ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করেন কোনো লাভ নাই, ঠিক আছে। আপনাকে আগে ফরজটা, এই ফরজটা হচ্ছে বেসিক। আমরা এই মার্চ মাসের মধ্যে ক্লাস 5টা সপ্তাহে নিচ্ছি, আরও ক্লাস বাড়বে, সপ্তাহে 8 থেকে 9টা ক্লাস হবে। এই মাসের মধ্যে এই বুস্টার প্যাকেজে সব ক্লাস শেষ করে দিব। এপ্রিলটা শুধুমাত্র রাখবো আমরা রিভিউ এবং রিভিশন করার জন্য, প্লাস হচ্ছে মডেল টেস্ট দেওয়ার জন্য। এরপর সলভ ক্লাস চলবে, শুধু রিভিউ ক্লাস, সলভ ক্লাস, মডেল টেস্ট। রিভিউ মানে 20-25 দিন আপনার প্রিপারেশন এনাফ ইনশাল্লাহ, যথেষ্ট। এবং আপনি কনফিডেন্সের সহিত ইনশাল্লাহ হলে বসতে পারবেন। এতটুকু প্রতিশ্রুতি আমরা এই বুস্টার প্যাকেজে দিচ্ছি। আপনারা যারা বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ওকে, তাহলে আমরা দেখি সেকশন 15তে যে বিষয় বলছে, অনেক সময় কার্যধারা শুরু হওয়ার পরে আদালতের আদেশের মাধ্যমে এটা স্থগিত হয়। আদালত নিষেধাজ্ঞা দিতে পারে অথবা স্থগিত আদেশ দিতে পারে। তাহলে এখানে বলছে মামলা বা ডিক্রি জারির দরখাস্ত যদি আপনি করেন, তাহলে কোনো মোকদ্দমা করছেন অথবা ডিক্রি জারির আবেদন করছেন, এই আবেদন করার পরে আপনার এইটা কি হলো, স্থগিত হলো। এই স্থগিত হলো আদালতের কোনো আদেশের মাধ্যমে
অথবা নিষেধাজ্ঞার মাধ্যমে যদি স্থগিত হয়, তাহলে এই স্থগিত মেয়াদটা কি তামাদি মেয়াদে আপনি ধরবেন নাকি বাদ দিবেন? দ্যাটস দ্য কোশ্চেন। আমরা এটাকে টাইটেলে দিয়েছি সময়বাদ, তামাদি মেয়াদ গণনায় সময়বাদ। তাহলে এই বিষয়টা বলছে সেকশন 15-তে। সেকশন 15-তে বলছে যে যেদিন নিষেধাজ্ঞা বা স্থগিত হলো ওই দিনটা বাদ দিবেন। তাহলে যেদিন দিল, তিনটা বিষয় মনে রাখবেন, যেদিন দিল, খুব ইম্পর্টেন্ট এই ধারাটা, এই দিন বাদ, যতদিন ছিল এই মেয়াদটা বাদ, যেদিন প্রত্যাহার হলো সেই দিনটাও বাদ। ঠিক আছে, তাহলে দেখেন তিনটা, যেদিন দিল, যতদিন ছিল, যেদিন প্রত্যাহার হলো। তাহলে যদি কোনো ডিক্রি জারির আবেদন অথবা কোনো মোকদ্দমা নিষেধাজ্ঞার আদেশের মাধ্যমে অথবা আদালতের স্থগিত আদেশের মাধ্যমে স্থগিত হয়, তাহলে যেদিন স্থগিত আদেশ দিল বা নিষেধাজ্ঞা দিল ওই দিন তামাদি মেয়াদ গণনার সময় বাদ। যতদিন এটা বলবৎ ছিল ততদিন তামাদি মেয়াদ গণনার সময় বাদ। যেদিন প্রত্যাহার হলো এই যে এইটা, অর্থাৎ এই নিষেধাজ্ঞাটা অথবা আদেশটা, যেদিন স্থগিত আদেশটা যেদিন প্রত্যাহার হলো সেদিন বাদ। তাহলে এই তিনটা সময় 15-1 অনুযায়ী বাদ দিবেন। এখন 15-2 বেশি গুরুত্বপূর্ণ 15-1 থেকে। যদি প্রশ্ন আসে 15-2 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে বলছে কি 15-2-তে বলছে বাধ্যতামূলক নোটিশের কথা বলছে। কি বলছে? বলছে বাধ্যতামূলক নোটিশ। যদি কোনো আইনে বলা থাকে যে আপনাকে বাধ্যতামূলক নোটিশ দিতে হবে, তাহলে এই 15-2 বলছে এই বাধ্যতামূলক নোটিশ দেওয়ার যে সময়, এই সময়টা বাদ যাবে। তাহলে আইনে যদি বলা থাকে বাধ্যতামূলক নোটিশ প্রদান করতে হবে, তাহলে এই নোটিশের যে মেয়াদ আছে, এই নোটিশের যে মেয়াদ আছে, সেই নোটিশের মেয়াদ বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। নোটিশের মেয়াদ বাদ যাবে। ঠিক আছে, তাহলে এটাকে সকল নোটিশের ক্ষেত্রে নো, এটা যে ক্ষেত্রে নোটিশটা বাধ্যতামূলক প্রদান করতে হয়, তাহলে এই নোটিশ প্রদান করতে হলে নোটিশের যে মেয়াদ আছে এটা বাদ দিয়ে গণনা করতে হবে। এখন এই নোটিশটা দিবেন মামলার আগে না পরে? এটা মামলার আগে। তাহলে কোথায় দিবেন? মামলার আগে। আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সরকারের বিরুদ্ধে মামলা আপনারা পড়েছেন। সরকারের বিরুদ্ধে যদি কেউ মামলা করতে চায়, তাহলে সরকারের বিরুদ্ধে মামলা করতে চাইলে তাকে একটা নোটিশ দিতে হয়। কি দিতে হয়? একটা নোটিশ। কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে নোটিশ দিতে হবে মামলা করার। তাহলে এই মামলা করার 2 মাস পূর্বে যে নোটিশটা দিবেন, বলছে এই 2 মাস তামাদি মেয়াদ গণনায় বাদ যাবে, কারণ এটা একটা বাধ্যতামূলক নোটিশ, এটা মামলা করার পূর্বে দিতে হচ্ছে। এবং আপনি এই নোটিশ দিলে এই 2 মাস তামাদি মেয়াদ গণনায় বাদ যাবে। অর্থাৎ যে 6 মাস যদি তামাদি মেয়াদ গণনায় থাকে, এই 2 মাস বাদ দিয়ে দিবেন। অর্থাৎ 8 মাস হলে হবে 6 মাস, 10 মাস হলে হবে 8 মাস। ঠিক আছে, তাহলে এই নোটিশ এর মেয়াদটা তামাদি গণনায় বাদ দেবেন। এটা বলছে 15-2। ক্লিয়ার কিনা দেখেন। 16 পড়ার প্রয়োজন নাই। 17 থেকে 3টে বিষয় মনে রাখবেন, যে এসেছিল 17 থেকে, যে 3টা ক্ষেত্রে 17 দ্বারা প্রযোজ্য হবে না। 18 দেখলে চলবে, 16 পড়ার দরকার নাই। 17তে 3টে বিষয় মনে রাখবেন, একটু লিখে দিচ্ছি। একটা হচ্ছে 17 দ্বারা অগ্র করার অধিকার, স্থাবর সম্পত্তির দখল লাভ, আর একটা হচ্ছে বংশগত পদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এটা মনে রাখলেই চলবে, আর কিছু দেখার প্রয়োজন নেই 17। তাহলে একটা হচ্ছে অগ্র করার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, বংশগত পদ লাভের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, আর একটা হচ্ছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। 3টে ক্ষেত্রে 17 দ্বারা প্রযোজ্যতা নাই। ঠিক আছে, ওকে। 15-2 যেটা বিষয় বলছে সেটা হচ্ছে বাধ্যতামূলক নোটিশ। কাউকে যদি বাধ্যতামূলক নোটিশ দেওয়া প্রয়োজন হয়, বলছে এই নোটিশ দেওয়ার যে তামাদি মেয়াদটা আছে, সেই নোটিশ দেওয়ার মেয়াদটা বাদ যাবে। অর্থাৎ এখানে 2 মাস পূর্বে আপনি সরকারকে নোটিশ দিবেন, তারপর আপনার মামলাটা চালু করবেন। বলছে এই তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে এই 2 মাস মেয়াদ বাদ দিবেন, যেহেতু এই 2 মাস আপনার নোটিশ দিতে ব্যয় হবে। ঠিক আছে, তাহলে আপনার যদি 6 মাস থাকে তামাদি মেয়াদ, তাহলে আপনি 2 মাস নোটিশ দিলেন, তাহলে এই 2 মাস বাদ দিয়ে আপনি ফুল 6 মাস পাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে 8 মাস কিন্তু সময় পেয়ে যাচ্ছেন এই নোটিশের সময় ধরলে। কিন্তু এই মেয়াদটা বাদ দিয়ে আপনার তামাদি মেয়াদ গণনা করতে হবে। ওকে, 16 পড়ার দরকার না। 17তে 3টা অগ্রক্রয়, বংশগত পদ, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এই 3টা মনে রাখলে চলবে। আচ্ছা, অলরেডি 1.5 ঘন্টা প্লাস ক্লাস নিয়েছি, আজকে আর অগ্রসর হব না। ইচ্ছা ছিল আপনাদের তামাদি আইনের আরও যে বিষয়গুলো আছে সেগুলো দেখানোর। অনেক রাত্র হয়ে গেছে, 10টা প্লাস বেজে গেছে। আপনাদের এখন একটু কমেন্ট নিব, আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আপনারা যারা এখনো শেয়ার দেন নাই তারা শেয়ার দিয়ে ডান লিখে ফেলবেন। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমার প্রশ্ন আপনাদের কাছে 2টা। একটা হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, আপনাদের এতক্ষণ যে ক্লাস নিলাম ক্লাসটা কেমন লাগলো এইটা।
আর একটা বিষয় হচ্ছে আহ্বান, সেটা হচ্ছে আপনাদের কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করব। যদি এই যে বিষয়গুলো পড়িয়েছি এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে হবে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনাদের ক্লাসটা কেমন লাগলো, উপভোগ্য ছিল কিনা, বুঝতে পারছেন কিনা, অন্যান্য প্রতিষ্ঠানের আপনারা অনেকে ক্লাস করেছেন সেটার থেকে আপনাদের এটা বেটার মনে হচ্ছে কিনা নাকি এটা খারাপ, এটাও জানাতে পারেন একদম ফ্র্যাঙ্কলি, নো ডাউট। যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা যারা এখন খুব হতবম্ব অবস্থায় আছেন, 25শে এপ্রিল যদি পরীক্ষা হয় আপনি আসলে গুছিয়ে উঠতে পারছেন না, তাদের জন্যই আমাদের এই বুস্টার প্যাকেজটা। তাহলে তারা চাইলে এই উপরোক্ত দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফুললি মাসের মধ্যে আমরা আমাদের টোটাল প্যাকেজটা কমপ্লিট করব। তারপর আমরা হচ্ছে আপনাদের মডেল টেস্ট নিব, রিভিউ ক্লাস নিব, সলভ ক্লাস নিব, 10টা কুইজ টেস্ট নিব, ঠিক আছে? অর্থাৎ আপনার একদম কনফিডেন্সের সহিত যাতে আপনি হচ্ছে আপনার হলে বসতে পারেন, সেই হলে বসার জন্য আমাদের যে সকল সহায়তা প্রয়োজন সে সকল সহায়তা এই প্যাকেজে পাবেন, ঠিক আছে? আর একটা বিষয়, যারা আপনারা ঢাকার মধ্যে আছেন, ঢাকায় আছেন, এরা যদি কেউ অফলাইনে ক্লাস করতে চান তাহলে আমাদের ঢাকায় আগামীকালকে ক্লাস আছে, আপনি চাইলে ক্লাস যাচাই করে করতে পারবেন, ঠিক আছে? G21 নাম্বার রুম, এটা হচ্ছে RS হোম সেন্টার। RS হোম সেন্টারের নিচতলার 21 নম্বর রুম, আপনারা এই নাম্বারে যোগাযোগ করেও জানতে পারবেন। এটা হচ্ছে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের পাশের যে ভবনটা, ঠিক আছে? এখানে এসেও আপনি হচ্ছে ক্লাস করতে পারবেন। আগামীকাল শুক্র শনিবার ক্লাস আছে, এটাও চাইলে আপনি পারবেন। আর যে বিষয়টা বললাম সেটা হচ্ছে আপনি চাইলে অনলাইনে যুক্ত হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে পারবেন। আমরা আগেবারে বলি যে টোটাল মার্চের মধ্যে আমাদের সব বেসিক ক্লাস শেষ করে মডেল টেস্ট, রিভিউ ক্লাস এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একদম কমপ্লিটলি আপনাদের কনফিডেন্সের সহিত হলে বসার জন্য সব ধরনের সুবিধা আপনাকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি একটু আপনার পড়ার, হ্যাঁ, রোকেয়া বেগম উনি কমেন্ট করেছেন, অসাধারণ, আপনার পড়ার সবসময় অসাধারণ, থ্যাংক ইউ। ক্লাসের সময় কীভাবে পার হলো বুঝতে পারেন? হ্যাঁ, আমিও বুঝতে পারিনি, আপনাদের পার্টিসিপেশন খুব ভালো ছিল। শওকত ভাই, ভালো লাগলো ক্লাস, থ্যাংক ইউ, ভেরি ভেরি নাইস। জুয়েল সাহেব, ওকে, স্যারের ক্লাস দীর্ঘক্ষণ করেও ক্লান্তি লাগে না, আলহামদুলিল্লাহ খুব ভালো, থ্যাংক ইউ। মুস্তাফিজুর রহমান A1 লিখছেন, থ্যাংক ইউ, ভালো লাগলো। রিয়া আক্তার, ওকে, থ্যাংক ইউ। আপনারা যারা ক্লাস করেছেন এবং আপনাদের যাদের ক্লাস ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালোভাবে পার্টিসিপেট করেছেন। এবং আপনারা যারা ভালো লেগেছে তারা অবশ্যই আপনাদের যে সহকর্মী আছে অথবা যারা একটা ভালো গাইডলাইন খুঁজে তাদেরকে বলার অনুরোধ রইল। সালাউদ্দিন লিখেছেন কুইজে ঢুকতে পারেন না, এটা কুইজটা হচ্ছে গুগল মিটে, হয়তো ওটা আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে ঢুকতে হবে, এরপরে আপনি ওটা পাবেন না। রমজান মাসে কোন টাইমে ক্লাস হবে? একটু লেটে ক্লাস নেব, 9:30টার পরে নিব, যাতে হচ্ছে আপনারা তারাবি পরে আসতে পারেন। জেসমিন উর্মি উনি কমেন্ট করেছেন জটিল বিষয়কে সহজভাবে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অফলাইন অথবা অনলাইনে, আপনি যেখানে আছেন জুরিস্ট একাডেমি সেখানে আপনার বন্ধুদের নিয়ে আগামীকালকে অফলাইনে ক্লাসে যুক্ত হতে পারেন। আর অনলাইন ক্লাসে আপনারা যারা কমেন্ট করেছেন, যারা শেয়ার করেছেন এবং যারা শেষ পর্যন্ত পার্টিসিপেট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাস রবিবারে নিব, রবিবার, অর্থাৎ আপনি আরও 2টা দিন সময় পাচ্ছেন আপনার ডিসিশন নেওয়ার জন্য। আপনারা যারা যুক্ত হতে চান আমাদের সাথে তারা আমাদের সাথে যুক্ত হয়ে নেবেন এবং আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে অবশ্যই বলবেন আমাদের নেক্সট ক্লাস রবিবারে হবে। এর আগে আপনি যুক্ত হলে একদম ফ্রেশ সব ক্লাসগুলো, ফ্রেশ ক্লাস পেয়ে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট বা আপনাদের কাছে দাবি, সেটা হচ্ছে আপনাদের বন্ধুদের যারা আছেন যারা একটা ভালো গাইডলাইন খুঁজে তাদেরকে আমাদের বিষয়ে বলতে, যদি আপনার মনে হয় যে আমরা বিশ্বস্ত এবং হচ্ছে আমাদের উপর আপনার স্যাটিসফাইড, তাহলেই বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অনেক কমেন্ট করেছেন, সব কমেন্টগুলো পড়ার আসলে এই মুহূর্তে সুযোগ নাই, অনেক রাত্র। আপনাদের সাথে রবিবারে যারা বুস্টার প্যাকেজ আছেন রবিবারে আবার দেখা হবে, কথা হবে, ক্লাস হবে। আর আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। আর যারা রিটেন ব্যাচের, আপনারা জানেন আপনাদের আর একটা ঘোষণা, আমাদের রিটেন বুস্টার প্যাকেজ শুরু হচ্ছে 5 মার্চ থেকে, 5 মার্চ। আপনারা যারা রিটেন বুস্টারেও যুক্ত হতে চান, রিটেন বুস্টার প্যাকেজের 5 মার্চের ক্লাসটা ওপেন থাকবে। আপনারা যারা রিটেন বুস্টারে যুক্ত হতে চান তারাও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, উপরোক্ত নাম্বারে। ওকে, তাহলে আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো সেশনে, নেক্সট সেশনগুলোতে দেখা হবে আপনাদের সাথে, এই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।